বিশ্ববীণা হারমোনি উইকটেগরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। পুরো অক্টোবর মাস জুড়েই আমরা পালন করছিলাম মেন্টাল হেলথ মান্থ। আমাদের এবারের থিম পঞ্চভূত বা 5 এলিমেন্টস। আজকে যে এলিমেন্টকে নিয়ে আমরা কথা বলবো বা আজকের আমাদের আয়োজন যে এলিমেন্টকে ঘুরে তা হলো ওয়াটার বা জল। আর যে কাজটি নিয়ে আমরা আজকে কথা বলবো সেটি হলো ফটোগ্রাফি বা মোর প্রিসাইজলি ট্রাভেল ফটোগ্রাফি। পৃথিবীর বিভিন্ন প্রান্তের নানান রকম ওয়াটার বডির ছবি আমরা দেখব, তার পেছনের গল্পগুলো শুনব। আর এই গল্প শোনাবেন তিনি, যিনি বহুদিন ধরে বহু ক্লেশে এই জায়গাগুলো নিজে ভ্রমণ করেছেন। তো সেই মূল আড্ডায় যাবার আগে যে কোনো আয়োজনেরই তো একজন সঞ্চালক লাগে। তো আমাদের জন্য আজকে যিনি এই সঞ্চালনার কাজটি করতে রাজি হয়েছেন, সঞ্চালনার বিষয়টি কোনোভাবেই তার স্বাভাবিক কাজের মধ্যে পড়ে না। তবু তিনি বহুদিন ধরে বিশ্ববিনার পাশে আছেন, বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে। তো চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের অতিথি সঞ্চালকের কাছে, শ্রী সৌনক চট্টোপাধ্যায়। সৌনক, তোমাকে স্বাগত। নমস্কার। আহ, এই অস্বাভাবিক দায়িত্বটা পালন করবার জন্য আমি নীলাঞ্জনাদিকে ধন্যবাদ দেব না বকা দেবো, আমি সেটা ঠিক ভেবে পাচ্ছি না। সচরাচর না, আহ, প্রশ্নের উত্তর দেওয়াটা বোধহয় সহজ, তাই না? আমাকে প্রশ্ন করতে বলা হয়েছে, আজকে একটা অনুষ্ঠান সঞ্চালনা করতে বলা হয়েছে। দেখো, সঞ্চালনা করতে বলা হয়েছে, যেটা তোমার স্বাভাবিক কাজ নয়, আমি সেটা মানছি। আর কেন তোমাকে সঞ্চালনা করতে বলা হয়েছে, আম, সেটা আমি আমার দিক থেকে বলি, আর তোমার দিক থেকে তুমি কেন রাজি হয়েছো সেটা তুমি বলতে পারো। আজকে আমরা যে কাজটা করব সেটা তো একটা নর্মাল ঠিক সঞ্চালনার মতো কাজ নয়, একটা অন্যরকম মানুষ এবং তার কিছু অন্যরকম কাজ এখানে। এলিমেন্ট যেগুলো আছে, এলিমেন্ট আমরা কথা বলবো ওয়াটার নিয়ে, তার বাইরে যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে ইতিহাস, ভূগোল, নেচার, ছবি এবং প্যাশন, অবশ্যই। হুম। এবং আমি যাদেরকে চিনি, আমার ক্ষুদ্র বন্ধু বান্ধব পরিমণ্ডলে, তাদের মধ্যে তুমি হচ্ছে একজন মানুষ যার মধ্যে এই 5টা জিনিস একসঙ্গে আছে: ইতিহাস, ভূগোল, ছবি, প্রকৃতি, প্যাশন। এই 5টা জিনিসকে তুমি একসঙ্গে ধারণ করতে পারো। এবারে তুমি বলো তুমি কেন রাজি হয়েছো, সেটা তো তুমি বলবে। প্রথমেই যেটা মনে পড়লো, আমি ইতিহাসে খুব খারাপ নম্বর পেতাম স্কুলের পরীক্ষায়। এখন যেহেতু পরীক্ষা দিতে হয় না, কাজে এখন তুলনামূলকভাবে আগ্রহটা একটু বেশি। প্যাশন তো আমার মধ্যে নিশ্চয়ই আছে। আর আমি হয়তো এই কারণেই রাজি হয়েছি। একটা হচ্ছে, যেটা আমার সবসময় মনে হয়, যে বিশ্ববিনার জন্মলগ্ন থেকে আমি বিশ্ববিনার সঙ্গে যুক্ত। কাজেই বিশ্ববিনার আমন্ত্রণ সবসময় আমার কাছে একটা বিশেষ আমন্ত্রণ। আর আমি যেটুকুনি যা কাজ করি জীবনে, সেটা পুরোটাই, হ্যাঁ পুরোটাই প্যাশনের জায়গা থেকে করি। তার পেছনে কোনো যুক্তি তর্ক, কোনো হিসেব নিকেশ ছিল না। এখন হয়তো একটু হিসেব নিকেশ কখনো করতে হয় বাণিজ্যিক কারণে, কিন্তু মূল জায়গাটা সেটা নয়। ইট ওয়াজ অনলি প্যাশন উইচ গাইডেড মি, উইচ ইজ অলওয়েজ বিন গাইডিং মি। আর আমার গান বাজনা ছাড়া একটি প্যাশনের মধ্যে অবশ্যই ছিল ফটোগ্রাফি, যেটা ব্যক্তিগত কারণে, ক্যামেরা হারিয়ে যাওয়া ইত্যাদি ছেলে মানুষের কিছু কারণে এখন আর কথা করার সুযোগ হয় না। এবং কিছুটা বেড়ানো। এবার বেড়ানো তো বাঙালি মাত্রই বেরিয়ে থাকে। আচ্ছা, আমি কি এই প্রসঙ্গে এসে একদম মূল জায়গাটাতে ঢুকে যেতে পারি? নিশ্চয়ই পারো, কারণ তুমি হচ্ছে পারি। আজকের অনুষ্ঠানের সঞ্চালক। আমার আচ্ছা। ভূমিকা হচ্ছে সঞ্চালকের সহকারী। আচ্ছা, তাহলে হ্যাঁ, আমার মনে হচ্ছিল সে সেই জায়গাটাতে এসে পড়তে চাইছে, সেই জন্যই জিজ্ঞেস করলাম প্রশ্নটা। আহ আমরা বাঙালিরা পুরী যাই, দার্জিলিং যাই, এদিক ওদিক যাই। যদি একটু রাজস্থান বা সিমলা কুলু মানালি যেতে পারলাম, তাহলে তো ফাটাফাটি ব্যাপার। আম, আমার গান বাজনার সূত্রে আমাকে, কাজের সূত্রে ইনফ্যাক্ট বেশ কিছুটা এদিক ওদিক দেশে নানান জায়গায় ঘোরার সুযোগ হয়েছে। এবং আম, যেটুকুনি দেশ দেখার সুযোগ হয়তো গান বাজনার জন্য হয়েছে, হ্যাঁ বাবা মার সঙ্গেও আমি ছোটবেলা থেকে বেশ কিছুটা ঘুরেছি তো। গতানুগতিক ভারতবর্ষের মধ্যেই যেরকম হয় আর কি। আমাকে যদি কখনো প্রশ্ন করা হয়, যেটা নীলাঞ্জনাদি বললেন, যে তুমি আহ নিউ ইয়র্ক সিটি ঘুরে দেখতে চাও, নাকি আপস্টেট নিউ ইয়র্কে ক্যাটস্কিল মাউন্টেন্স দেখতে চাও, আমি কিন্তু সবসময় যেটা প্রকৃতির কাছাকাছি সেইটাই সবসময় বেছে নিয়ে থাকি, এবং সেটাই আমার আহ, পছন্দের জায়গা আর কি। তো আজকে আমাদের যিনি মূল মানুষ, যিনি যিনি কেন্দ্র আমাদের এই আড্ডার, আমাদের এই আলোচনা সমস্ত, কৌশিক দা, শ্রী কৌশিক শীল। কৌশিক দা
নীলাঞ্জনাদির বন্ধু, এবং সেই সূত্রে আমার সঙ্গেও তার একটা বন্ধুত্বর সুযোগ হয়েছে। এবং আমার সৌভাগ্য, বছর দুয়েক আগে যখন এইসব উপদ্রব ছিল না পৃথিবীতে, যখন আমরা জ্যান্ত অবস্থায় গিয়ে গান বাজনা করতাম এবং গান বাজনা শুনতাম, তো সেরকম একটি অনুষ্ঠানে কলকাতার একটি বিশিষ্ট ক্লাবেতে ঘনঘোর বর্ষার একটি অনুষ্ঠানে নীলাঞ্জনাদেরই আহ, কি বলবো উদ্যোগেতে কৌশিক দাকে উনি নিয়ে এসেছিলেন। এবং কৌশিক দা সেই অনুষ্ঠানে এসেছিলেন, আমার গান শুনেছিলেন এবং আমার গুটি কয়েক সুন্দর ছবিও তুলেছিলেন। তো সেই মানুষটা আজকে কিন্তু আমাদের সমস্ত আড্ডা, গল্প, আলোচনার কেন্দ্র, কৌশিক দা, কৌশিক শীল, যিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং সেই বিরল মানুষদের মধ্যে একজন যিনি তার প্যাশন বেড়ানো, নতুন দেশ দেখা। সেই আমরা ছোটবেলায় আহ, রচনা লেখার জন্য পড়েছিলাম অদেখাকে দেখবার, অজানাকে জানবার। তো সেই উৎসাহ তো আমাদের মধ্যে সকলের মধ্যেই হয়তো কিছু থাকে, কিন্তু সেটা কতটা থাকলে কৌশিকদার মতো একজন মানুষ হওয়া যায়, সেটারই আমরা কিছু নিদর্শন পেতে চলেছি। ইনি প্রকৃত অর্থেই ভূপর্যটক। আহ কৌশিকদার যা যা ছবি, যা যা দেখবো আমরা আজকে, যা যা নিয়ে আলোচনা করব, তার অনেক জায়গার নামই আমরা শুনিনি। আমি তো শুনিনি লিস্ট। আমিও না। এবং কাজেই যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আহ তো আমার মনে হয় আর কথা না বাড়িয়ে আমরা কৌশিকদাকে ডেকে আমরা নিই। কৌশিকদাকে একটা ডেকেই নিই। শুধু বলে দেওয়া যেতে পারে হয়তো, যেহেতু তুমি বললে নিরঞ্জনাদি যে মেন্টাল হেলথের একটা ইস্যু, আমাদের এই গণ্ডিবদ্ধ জীবন থেকে বেরিয়ে যখন আমরা কোথাও একটা নতুন জায়গায় যাই এবং প্রকৃতির সান্নিধ্যে আমাদের একটা মনের উপর একটা প্রলেপ পড়ে, ইট বেসিক্যালি অ্যাক্টস এজ এ থেরাপি, সেটা বলে আমার মনে হয়। এখন আমরা কোথাও যেতে পারছি না, সবটাই ভার্চুয়াল। তো আজকে এই ভার্চুয়াল ট্যুরিং এর মধ্যে দিয়ে আমার মনে হয় আমাদের দুজনের এবং আরো যারা দেখবেন এই অনুষ্ঠান পরে, সকলেরই একটা থেরাপি হবে। আমরা কৌশিক দাকে ডেকে নিই তাহলে। নিশ্চয়ই ডেকে নিচ্ছি কৌশিকদাকে। হ্যালো। কৌশিকদা, তোমাকে স্বাগত। ধন্যবাদ নীরঞ্জনা, ধন্যবাদ সৌনক। কৌশিক দা, তোমার কাছে তোমার অগুন্তি বেড়ানো ইত্যাদি সমস্ত কথা শুনবো। তার আগে একটু জিজ্ঞেস করি যে এতটা এনার্জি, এতটা, এবং তুমি যেসব জায়গাতে বেড়াও সেখানে যাওয়াগুলো তো খুব সহজ নয়। একটা ট্রেনে করে, প্লেনে করে চলে গেলাম, একটা হোটেলে থাকলাম, সকালে উঠে একটু সাইট সিং করলাম, 5 পয়েন্ট সাইট সিং, 7 পয়েন্ট সাইট সিং। এই যে কষ্ট এবং কৃচ্ছ সাধনের জায়গাটা, এতটা শক্তি, এতটা প্রাণ শক্তি কি করে পাও? আহ, দেখো, এটা উম, যেটা জিজ্ঞেস করছো সেটা একদমই মানে একটা ভেতরের ইচ্ছে আর কি। এবং তুমি যেটা বললে সেটা আমারও আমার সঙ্গে মেলে, মানে ইন দ্য সেন্স, আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, হুম। অবভিয়াসলি ইতিহাস এবং ভূগোল, এরা দুজনেই আমাকে খুব জ্বালাতন করেছে। কিন্তু জ্বালাতন করার সঙ্গে সঙ্গে এরা কিন্তু কোথাও একটা আমার মনে কোথাও একটা দাগ কেটে রেখে গেছে। আমার মনে হতো যে এত পড়াশুনো করে এত কিছু লেখার তো দরকার নেই, বরং আমরা একদিন চলে গেলেই পারি পরীক্ষার সময় ওখানে গিয়ে দেখিয়ে দিলে হয় যে এই জায়গাটা এরকম, বা একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ কেমন দেখতে হয়, বা একটা ভঙ্গিল পর্বত আমরা যেটা বলি সেটা কেমন দেখতে হয়, বা একটা একটা মানে ক্ষয়জাত পাহাড় কেমন হয়, বা একটা মানে ভলক্যানিক কোন কেমন দেখতে হয়, বা একটা নদী যখন তার খুব ওপর দিক থেকে ওপর স্ট্রিমে আপস্ট্রিমে আসে তখন তার গতি কেন বেশি হয়, সেটা নিয়ে 5 লাইন লিখে তারপর 3 নম্বর পেলাম, 2 নম্বর কাটা গেল। তার থেকে যদি জায়গাটা দেখানো যেত, আমার সবসময় মনে হতো এটা যে কেন আমরা লিখি, লিখে সবকিছু বলি কেন, কেন আমরা যাই না, কেন আমরা দেখি না। আহ এইটা আমার একটু অন্যরকম লাগতো, মানে সবসময় মনে হতো। কিন্তু আমার সবসময় একটা জিনিস হতো যে এগুলো যদি যেতে পারি কখনো কেমন হয়, এটা মনে হতো। হুম। তো আমার বেড়ানোর অনেকগুলো জায়গা আমি বলবো, মানে অনেক কিছু। কিন্তু আমার এই ক্লাস মানে স্কুলের সেই 7, 8, 9-এর ইতিহাস ভূগোল বই থেকে তোলা। এবং যে জন্য আজকে যখন আমি এই অনুষ্ঠানটাতে এসেছি, আমি আমার স্কুলের টি শার্টটা পরে এসেছি আর কি, ঠিক আছে? তো কারণ স্কুল ও। ইজ মানে কি বলবো, মানে এটা একটা ওয়ান অফ দ্য প্লেস যেটা আননোয়িংলি আমার মধ্যে এই জিনিসটা তৈরি করেছে আর কি, যে বেড়ানো। এবং তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে যে অবভিয়াসলি তারপর কিছুদিন আমরা তো গতাগত জীবনে অভ্যস্ত বাঙালিরা। হুম। স্কুল থেকে বেরোলেই তারপর একটা কিছু বাবা মা বলে একটা কম্পিটিটিভ পরীক্ষা দাও, একটা জীবনে দাঁড়াও, তারপর দাঁড়ানোর পর চাকরি টাকরি করো,
এইসব করতে করতে কিছুদিন চলে গেছে নিশ্চয়ই, কিন্তু তারপরে আমি যখন রিয়েলাইজ করলাম যে না, মানে এবার কিছুটা করতে হবে, সেই স্বপ্নগুলো জমে আছে, দেখা হুম শুরু হুম। করতে হবে। তো তখন আমি মানে শুরু করলাম আর কি। এবং শুরু করার সময় আমি একটু কিরম মানে আমি আর কি ঠিক মানে রঞ্জি ট্রফি খেলে শুরু করিনি, আমি বলতে পারো মানে ডাইরেক্টলি, বলতে হ্যাঁ। হ্যাঁ মানে ডাইরেক্টলি টেস্ট ম্যাচও খেলিনি, আমি রাদার আইপিএল খেলেছি আর কি। মানে একটু উম, বেশি ঝুঁকিপূর্ণ ম্যাচ। হ্যাঁ, এবং হুম। যাতে আমার মনে হতো সবসময় যে আমার সময় কমে গেছে, আমাকে তাড়াতাড়ি করে অনেক কিছু দেখতে হবে। তো তার জন্য এবার ব্যাপার হচ্ছে যে প্ল্যানিং, এর মধ্যে অনেকগুলো প্ল্যানিং আমি কিন্তু ওই যে যত বছর আমি বা কোনোদিন কখনো বেড়াইনি, মানে ধরো প্রায় 35 বছর অব্দি আমি খুব একটা বেড়াইনি জীবনে। হুম হুম। 35 বছর অব্দি কিন্তু আমি প্ল্যান করতাম, কারণ ওটা আমার মানে মনের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হতো যে এখানে যেতে গেলে কিভাবে যেতে হয়, কটা দেশ দেখতে হয়, কি কি ঘোরা যায়, এগুলো আমার মনের মধ্যে ঘুরতো। তো সেই ঘোরা, সেই সমস্ত কিছু ভাবতে ভাবতে প্ল্যানিং এর উপর আমার খুব একটা ইন্টারেস্ট অটোমেটিক চলে আসে। আমার ভালো লাগে করতে আর কি খুব ব্যাপারটা। তো স্বপ্নগুলো জমা ছিল, সেটা কোনো একটা সময় শুভক্ষণে ফাইনালি সেটা ফুটে উঠলো আর কি, একটু সুযোগ সুবিধা হ্যাঁ, সমস্ত কিছুর কিছু হাত ধরে। কিছুটা কিছুটা আমি বলবো যে মানে সুপ্ত অবস্থায় ছিল, ডরম্যান্ট অবস্থায় ছিল। মানে স্বপ্ন ফোটার পরে ওই যে প্ল্যান ট্যান এসব করা ছিল অনেকগুলো দিই, মানে যে প্ল্যানটা আদারওয়াইজ হয়তো করতে 2 বছর লাগতো, আমার করা থাকার জন্য সেটাকে কারেন্টলি আপডেট করতে হয়তো 6 মাস লেগেছে। করে আমি করে ফেলেছি, কিন্তু একটা বেসিক ব্যাপার আমার জানা ছিল, মানে জায়গাটা সম্বন্ধে, কোথায় যেতে হবে, কি করতে হবে, কি কি জায়গা, এগুলো আমার জানা ছিল। মানে কোথায় যাব, প্রথম প্রশ্ন হচ্ছে কোথায় যাব, এই 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 আমি ব্যাপারগুলো। ভাবছিলাম এই কোথায় যাব থেকে আমরা যদি একবারে সরাসরি এক একটা জায়গা দিয়ে শুরু করি, যেহেতু আমাদের আজকে মূল বিষয়টা জল কেন্দ্রিক, ওয়ান অফ দ্য হুম। 5 এলিমেন্টস। আমরা যদি একদম পূর্ব দিক থেকে শুরু করি, তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্তই ঘুরেছো, তো পূর্ব দিক বলতে এমনিতে দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান আমরা তো জাপান বলে বুঝে থাকি, কিন্তু আমি যতদূর জানি আমাদের সংগ্রহেতে বোধহয় চায়না দিয়ে শুরু হয়েছে। শুরু করার একটা পরিকল্পনা হয়েছে, যেটুকুনি খসড়া আমি পেয়েছি। তো বলো, চায়নাতে তোমার মানে কোন বিশেষ জায়গাটার কথা তোমার মনে হচ্ছে, কোন নদী বা কোন সমুদ্র বা কোনটার কথা তোমার বিশেষ করে মনে হচ্ছে, যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করতে পারি? হ্যাঁ, আমরা যদি যেরকম ভাবছিলাম, যদি একটা পার্টিকুলার জিওগ্রাফিক ডাইরেকশন ফলো করার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের ইয়েলো রিভার খুব ভালো। ইয়েলো রিভারের কথা ওকে ওকে, যদি হ্যাঁ, করা নাম ভালো। শুনে ছোটবেলায়, কিন্তু হ্যাঁ, আচ্ছা, এবার ছবিগুলো আমাদের ইনফ্যাক্ট দেখা দরকার। ছবিগুলো বোধহয় নীলাঞ্জনাদির সংগ্রহে আছে, এবং ছবিগুলো যদি আমরা এক এক করে দেখি এবং তার সঙ্গে সঙ্গে যদি সেগুলোর সংশ্লিষ্ট গল্পগুলো শুনতে থাকি, আহা, এটা ইয়েলো হ্যাঁ, রিভারের ছবি, আমি রাইট? এটা এটা ইয়েলো রিভারের ছবি। এটা ইয়েলো রিভারের ওকে। ছবি এক্স্যাক্টলি। এবং এটা হচ্ছে মানে ইয়েলো রিভারের ডাক নাম হচ্ছে, আমরা বা চাইনিজ নাম হচ্ছে, আমরা সবাই জানি, সেটা হচ্ছে হোয়াংহো। হ্যাঁ, হোয়াংহো নামটার সঙ্গে আমরা সবাই পরিচিত। হোয়াংহোরই ঠিক। মানে কি বলবো, আধুনিক নাম বা বিদেশি নাম হচ্ছে ইয়েলো রিভার। কারণ লোয়ার ডাউন স্ট্রিমে এটা অনেক যে জায়গা দিয়ে যায়, সে জায়গাতে প্রচুর কাদামাটি মেশায় এবং রংটা আহ, ঘোলাটে হয়ে যায়। তো সেই জন্য লোকজন ওকে ইয়েলো রিভার বলে ডাকে। বাট এইটা হচ্ছে কিন্তু এই রিভারটার অস্তিত্ব প্রায় 326 বা 330 বিসিতে, বিসির হিস্ট্রিতে আর কি নথিবদ্ধ আছে। মানে এটা অনেক পুরনো নদী আর কি। পুরনো নদী বলতে নদী যার পাশে সভ্যতা গড়ে উঠেছিল এবং যে সভ্যতাটা ডকুমেন্টেড। হ্যাঁ, তো কারেক্ট। যে চাইনিজ যে সমস্ত সভ্যতা তৈরি হয়েছিল, তার মেইন যে জায়গাটা, যে নদীর ওপর বেস করে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে এই নদীটা। এবং ঠিক। এই নদীটা তৈরি হয় তিব্বত থেকে, তিব্বতের একটা জায়গা থেকে তৈরি হয়, হয়ে আস্তে আস্তে ইনার মঙ্গোলিয়া ঘুরে, তারপরে শ্যাংডং এবং আরো কিছু কিছু প্রভিন্সের মধ্যে দিয়ে, বেজিং এর পাশ দিয়ে গিয়ে আলটিমেটলি এটা মেশে হচ্ছে অবভিয়াসলি গিয়ে পুরোটাই প্রশান্ত মহাসাগর ওদিকে। এর নানা হ্যাঁ। রকম নাম আছে। তো উম, ওই চায়না, ইস্ট চায়না সি আর কি, বা ওরকম একটা কিছু জায়গাতে গিয়ে মিশে যায়। কিন্তু এটা আমরা যে জায়গাটা দেখছি, এই জায়গাটা স্টিল অন দ্য আপস্ট্রিম, যেটা টিবেটের মধ্যে পড়ে। এবং এটা হচ্ছে প্রথম, এটাকে বলে ফার্স্ট বেন্ড। এরকম তিনটে আচ্ছা খুব ফেমাস বেন্ড আছে এই রিভারটা। মানে বেন্ড আচ্ছা। মানে একদম
একদম মানে 180 ডিগ্রি চেঞ্জ আর কি, শিফট ইন ডাইরেকশন, এরকম একটা ব্যাপার। তো সেই জিনিসটা আমরা দেখেছিলাম। আমরা তার মধ্যে এটা প্রথম যেটা আমরা দেখছি, এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা পুরোটাই আহ, একটা গ্রাসল্যান্ডের মধ্যে আর কি হয়। এবং সেই গ্রাসল্যান্ডে বুদ্ধিস্ট মনাস্ট্রি বা চারপাশে প্রচুর ওই ওদের ওরা কি মানে যারা শেপার্ড, হুম মেষ হুম পালক, তারা ওরকম ভেড়া বা তাদের যা ঘোড়া এই সমস্ত ওখানে চড়ায় এই সময়টাতে, এই স্প্রিং, আর্লি স্প্রিং থেকে শুরু করে লেট অটাম অব্দি এই সমস্ত এদের এই ধরনের পশুপালনের কাজকর্ম করে। এবং আর এটা তো অবভিয়াসলি ওয়াংহো এটার ইজ সঙ্গে বেসিক্যালি অলসো মানে নট, ইটস নট আ রেইন ফেড রিভার, এটা মানে হ্যাঁ, গ্লেশিয়ার ফেড, একদম 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 রাইট? গ্লেশিয়ার ফেড এটা। এটা কিউনলুন বলে একটা মাউন্টেন রেঞ্জ আছে। পামির, হুম, পামিরের তো 5টা আঙুল, আমরা বলি 5 ফিঙ্গার্স অফ পামির। তো পামিরের 5টা ফিঙ্গারের মধ্যে একটা ফিঙ্গারের নাম হচ্ছে কিউনলুন। একটা যেমন রাইট। হচ্ছে হিমালয়, একটা হচ্ছে কারাকোরাম, একটা হচ্ছে তিয়ানশান, একটা আলতাই, একটা হচ্ছে কিউনলুন। তো কিউনলুন যে ফিঙ্গারটা, কিউনলুন ফিঙ্গারটাই এক্সটেন্ডেড হয়ে এখানে এসছে, চায়নার এই রিজিয়নে এসছে, এবং এখান থেকে প্রচুর বড় বড় নদী বেরিয়েছে। শুধু এটা নয়, হ্যাঁ, আরো বড় বা মানে এটা হচ্ছে চায়নার সেকেন্ড লার্জেস্ট রিভার, ঠিক আছে। হ্যাঁ, তো লার্জেস্ট। ইয়াংসে হচ্ছে লার্জেস্ট। হ্যাঁ, ঠিক আছে। তো ইয়াংসে বেরিয়েছে হচ্ছে সেই এই টিবেটিয়ান এই রিজিয়ন থেকেই, এবং এই এলাকা থেকেই, সেম জায়গা থেকে বড় বড় 3টে নদী বেরিয়েছে এখান থেকে আর কি, মানে এই জায়গাটা থেকে। এবং চায়নার যে ম্যাক্সিমাম জল সাপ্লাই দেয় বা জলের যে যোগান দেয়, সেটা হচ্ছে এই রিজিয়নটা, এই জায়গা থেকে যে জল আসে সেটা দিয়ে ওকে। চলে। হুম। আচ্ছা, চায়নার আরেকটা ছবি আমাদের সংগ্রহে রয়েছে, এটার উচ্চারণটা আমি ঠিক করতে পারবো কিনা আমি জানি না। দ্য নানারি, আমার মনে হয় যেটা নানারিটা দেখতে পাচ্ছি আর কি, এটা ইয়ারচেনগার, সঠিক উচ্চারণ। আমি ইয়া, বুঝতে পেরেছি। ইয়ারচেনগার, হ্যাঁ। হ্যাঁ, আমি সেই বুঝতে ছবিটাতে পেরেছি। আমরা এবার যদি আসি। ইয়ারচেনগার, হ্যাঁ। ইয়ারচেনগার হচ্ছে কি বলবো, ইয়ারচেনগার আবার একটু অন্যরকম। ইয়ারচেনগার দেচু নদীর পাশে খুব সুন্দর একটা জায়গা, দারুণ একটা ব্যাপার। এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট নানারি ওটা, মানে সবচেয়ে বেশি নান ওখানে থাকতেন 10,000। বলতে আচ্ছা। দুঃখ হচ্ছে 10,000 আমি বলছি থাকতেন, কারণ গত বছর যদি ছবিটা দেখো বুঝতে পারবে। ছবিটার যে বাঁদিকের পার্টটা আছে না, এখন এই লেফট পার্ট যেটা দেখতে পাচ্ছ, এগুলো সব বাড়ি আর কি, এবং রাইট সাইডেও সমস্ত বাড়ি এগুলো দেখা যাচ্ছে। তো এই যে মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, মানে মিডল দিয়ে, ওই হ্যাঁ। রাস্তার যেটা বাঁদিকের সাইডটা, ওটা চায়না গত বছর কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিয়েছে, ওটা নেই, করে ফেলেছে। এবং তার কারণ হচ্ছে ওরা সবসময় সামাও কমিউনিস্ট চায়না একটু ভয় পায় রিলিজিয়াস ব্যাপারটাকে, অ্যাজ সাচ হুম সেটা একটা অন্য প্রসঙ্গ। কিন্তু হুম। যেহেতু রিলিজিয়াসলি ইনক্লাইন্ড দুটো প্রভিন্স হচ্ছে সিনজিয়াং এবং টিবেট, সেই জন্য এই দুটো চায়না সবচেয়ে বড় রেস্ট্রিক্ট প্রভিন্স আর কি। তো এই ছবিটার মধ্যে অনেক কিছু আছে আর কি। ছবিটা এক নম্বর তো হচ্ছে যেটা অসাধারণ পিকচার্স জায়গা, এত ভালো একটা নানারি মনাস্ট্রি আমি ইউজুয়ালি কোথাও দেখিনি, যেটা এরকম ভাবে নদী দিয়ে ঘেরা এবং চারপাশে রোলিং হিল, আহ, সবুজ ঘাস, এরকম একটা জায়গা। এবং এত বড় নানারি, ওয়ার্ল্ড লার্জেস্ট নানারি। ভালো সুন্দর ছবি। এবং এখানে এখানে নানা রকম জিনিস আছে, দেখো সামনে কতগুলো ছোট ছোট ঘর আছে। এই হুম। ঘরগুলোতে ওদের অ্যাকচুয়ালি ওরা ছোটবেলা থেকেই মানে এটা খানিকটা ইজিপশিয়ান কনসেপ্ট আর কি, মানে আচ্ছা জন্মের সময়ের পরেই, জন্মকালের থেকে জন্মের পরের ব্যাপারটা সম্বন্ধে ওরা বেশি ইন্টারেস্টেড। এবং আচ্ছা পুরো বাকি মানে হিউম্যান লাইফটা হচ্ছে ওদের অ্যাকচুয়ালি কাটানোটা হচ্ছে কিরম ভাবে কাটাবো বা কিভাবে কাটাবো তার উপর বেস করে পাস্ট মানে পোস্ট লাইফ কাটবে এই বিশ্বাসটার জন্য ওরা যেটা করে, ওরা এইরকম ছোট ছোট ঘরগুলো তৈরি করতো। এখানে এই ঘরগুলোর মধ্যে বসে ওরা ওদের সমস্ত সারাদিনের যা প্রেয়ার, ভগবানকে ডাকা, প্রার্থনা, আচ্ছা সব ওই ছোট ছোট ঘরগুলোতে করতো। এবং করার আচ্ছা। পরে যখন ওরা মারা যায়, তখন এই ঘরেই ওদের বডি রেখে দেওয়া হয় আর কি, মানে আচ্ছা আচ্ছা। সৎকার করা হয়। সেইভাবে সেইভাবেই বানানো হয় কি জিনিসগুলো, এই সেগুলো সাইডে। আর ভেতরে যেটা মাঝখানে দেখা যাচ্ছে, ওটা ওদের নর্মাল থাকার শহর বা ছোট গ্রাম বলতে পারো, এরকম একটা ব্যাপার। ইন্টারেস্টিং, মানে একটা ছবির মধ্যে শুধু সুন্দর আকাশ বা সুন্দর আমরা নদী বা জলের ছবি দেখছি, তার সঙ্গে সঙ্গে কত সমাজ ব্যবস্থা, কত ইতিহাস, অনেক কত কিছু দিয়ে সংস্কার, আছে। সমস্ত কিছু উঠে আসছে সেই। হ্যাঁ, আচ্ছা, আমার এক্স্যাক্টলি। তৃতীয় ছবি আমার সংগ্রহে হচ্ছে ফোর পয়েন্ট জাংশন অফ দ্য কানাস রিভার। ওকে,
এটা রাইট। এটাও খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি মেইন মেইন দ্রষ্টব্য যেটা, সেটা হচ্ছে কানাস লেক। লোকাল কানাস লেক দেখতে যায়। আমরা এখানে চুজ করেছি কানাস রিভারটাকে, কারণ রিভারটাও খুব সুন্দর। কানাস লেক থেকে বেরিয়ে কানাস রিভার আসে, এবং ওই ফোর আচ্ছা। পয়েন্ট জাংশন, মানে যেখানে মঙ্গোলিয়া, কাজাখস্তান, রাশিয়া এবং চায়না মিট করে, সেখানেই এই কানাস রিভারটা তৈরি হয়, এবং কানাস লেক তৈরি হয়। এবং কানাস লেক থেকে কানাস রিভার অরিজিনেট করে, ঠিক আছে? অরিজিনেট ওকে। করে কানাস রিভার তারপরে লম্বা ফ্লো করতে থাকে। ফ্লো করতে করতে ও আরো অন্য একটি নদীর সাথে মিট করে তারপরে গিয়ে ইট্রিস বলে একটি নদীর সাথে মিট করে। ইট্রিস খুব নাম করা নদী একটি। ইট্রিস গিয়ে তারপর উত্তরমুখী হতে থাকে, হয়ে আলটিমেটলি কাজাখস্তান হয়ে, রাশিয়া হয়ে, ওব বলে আরেকটি নদীর সাথে মেশে। এবং এই ও ইট্রিস আর ওব হ্যাঁ। একসাথে গিয়ে তারপরে আর্কটিক ওশেন, যেটা আর কি উত্তর ও মহাসাগর, সেখানে পড়ে। এবং এটা হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য রেয়ারেস্ট ভেরি ফিউ রিভার হুইচ ফ্লোজ ফ্রম সাউথ টু নর্থ। ঠিক আছে? এক্স্যাক্টলি, আমি সেটাই তো ভাবছিলাম, আমরা অভ্যস্ত সাউথ নই। টু হ্যাঁ, সাউথ টু নর্থ ইউজুয়ালি আমরা অভ্যস্ত নই, আমরা দেখিও নি। এরকম রিভার কমই আছে, তারা সাউথ টু নর্থ যায়। রাশিয়াতে কয়েকটি রিভার আছে এরকম, লেনা আছে যেমন, কিন্তু খুব কম। এই ইট্রিস ওব হচ্ছে খুব ফেমাস বড় একটা সাইবেরিয়ান রিভার সিস্টেম, এবং তারই পার্ট হচ্ছে একদম শুরুর একটা পার্ট। এটা দেখতে পাচ্ছ, জলটা অসাধারণ নীল। এই নীলটার কোনো এক্স্যাক্টলি। তুলনা হবে না একটুও। মানে দেখে মনে হবে যে কেউ যেন একটা পেন্টিং করেছে। তার সাথে যেহেতু সেই সময়টা আমরা অক্টোবরে গিয়েছিলাম, ফল পড়ছে, ফল কালার আসছে, তো হ্যাঁ হ্যাঁ গাছের মাথাগুলো হলুদ। তার উপরে হ্যাঁ। পাহাড়ের উপরে ফ্রেশ স্নো আসতে শুরু করেছে, সাদা। তো পুরো ব্যাপারটা একটা দারুণ লুক, এবং তার সঙ্গে একটা খুব সুন্দর জিওগ্রাফি। এখান থেকে শুরু করে ও কিন্তু মানে শুরু করছে এখান থেকে, যাবে উত্তর মহাসাগরে। লম্বা রাস্তা বাড়িয়ে দেবে এই এবং উল্টো পথে দক্ষিণ কারণ থেকে নদীর চলে। অরিজিনটা আমাদের দিকে, আর যেটা ছবির ভেতরে ঢুকে যাচ্ছে সেটাই হচ্ছে টুয়ার্ডস দি ওশান বা সেটা টুয়ার্ডস। টুয়ার্ডস দ্য ওশেন। হ্যাঁ, 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 হ্যাঁ। ভেরি ইন্টারেস্টিং, এটা আমার একদমই জানা ছিল না যে, আমি সেটাই ভাবছিলাম যে উত্তর থেকে দক্ষিণ তো আমরা সচরাচর অভ্যস্ত, দক্ষিণ থেকে উত্তর, ভেরি ইন্টারেস্টিং। দক্ষিণ থেকে উত্তর। এই অঞ্চলের আরেকটা ছবি, আরো বেশ কয়েকটা আছে, এর পরের ছবিটা আমার ব্যক্তিগতভাবে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং খুব স্ট্রাইকিং লেগেছে। আম, মঙ্গোলিয়ার, এটার উচ্চারণটা, সঠিক উচ্চারণটা আমি বোধহয় ভুলভাল করবো, কাজেই তুমি করে দাও সেটা। ওকে, এটা হচ্ছে আহ, এটাকে বলে হুটান হুরগান। হুটান আচ্ছা। হুরগান, ঠিক আছে? কিন্তু তো গুগলে সার্চ করতে গেলে একটা কে লাগাতে হবে। কে আচ্ছা এইচ বা KHUR করতে হবে, তাহলে পাওয়া যায় না। কেটা আচ্ছা সাইলেন্ট অ্যাকচুয়ালি ওদের ল্যাঙ্গুয়েজে। তো হুটান হুরগানি বলি আমরা। এটা হচ্ছে যেখানে কানাস রিভারটা দেখলাম, তার হ্যাঁ পাশে যে আমি যে বললাম ওটা 4 পয়েন্ট বর্ডার, পাশে হ্যাঁ। মঙ্গোলিয়া এবং চায়নার বর্ডার। এটা ঠিক মঙ্গোলিয়ান সাইডে, মানে যেদিকে কানাস রিভারটা রয়েছে, সেখানে মঙ্গোলিয়া পেরোলেই এই দুটো লেক। এবং আচ্ছা মঙ্গোলিয়াটা হচ্ছে অদ্ভুত ডেসোলেট। মানে চায়নার ওখানে তো রীতিমতো 4 লেন হাইওয়ে আছে, যেটা দিয়ে পৌঁছানো যায়, এবং খুব মানে পরিষ্কার ইনফ্রাস্ট্রাকচার, খুব সুন্দর তৈরি। কিন্তু এই জায়গাটাতে যদি তুমি গাড়ি নিয়ে যেতে চাও, তাহলে উলানবাটার বলে যেটা রাজধানী, যেটা আর কি মঙ্গোলিয়ার, সেখান থেকে একটা গাড়ি করলে তোমার প্রথম কথা, সেই গাড়ির কোনো ইন্স্যুরেন্স কেউ দেয় না আর কি। মানে গাড়ি কিছু হলে তোমারই দায়িত্ব। তো অনেকে যেটা করে, যাওয়ার জন্য বাইকার যাওয়ার জন্য গাড়ি কিনে নেয় আর কি, একটা লোকাল গাড়ি কিনে নেয়, কিনে নিয়ে সেটা ওই যে লাস্ট পয়েন্ট যেখানে আছে সেখানে গিয়ে বা ফিরে এসে বিক্রি করে দেয়। তো এরকম ভাবে আচ্ছা লোকে যায় ওখানে। আদারওয়াইজ আমাদের মতন যারা, অতটা সাহস নেই অতটা রাস্তা গাড়ি চালিয়ে যাবো, কারণ এটা চালিয়ে যেতে প্রায় 5 দিন সময় লাগে। এবং রাস্তায় কোথাও কোনো থাকার জায়গা নেই, মানে ওয়েস্ট মঙ্গোলিয়ার বেশিরভাগ জায়গাটাই একদম খালি, মানে হ্যাঁ কিচ্ছু নেই। তো বিশেষ করে ওয়েস্টার্ন মঙ্গোলিয়াতে এলে তো তুমি দেখবে যে তুমি কিচ্ছু দেখতে পাবে না। মানে এখানটাতে আমার মনে আছে একটা এয়ারপোর্ট আছে উলগি বলে, সেখানে আমরা প্লেনে করে ওই উলগি অব্দি এসেছিলাম। উলগি থেকে বাকি দিনগুলো, মানে প্রায় আমরা 7 দিন ওয়েস্টার্ন মঙ্গোলিয়া ঘুরেছিলাম। 7 দিনই এই আমাদের সঙ্গে জিপটা ছিল, একটা অদ্ভুত এই রাশিয়ান জিপ আর কি এগুলো। হ্যাঁ, আচ্ছা মানে পুরোনো রাশিয়ান জিপ, যেগুলো খুবই রিলায়েবল। এবং ওরা ইচ্ছে করেই ল্যান্ড ক্রুজার ইউজ করে না, কারণ ল্যান্ড ক্রুজারের কোনো প্রবলেম হলে ওখানে ঠিক করার কোনো ব্যাপার নেই। এইসব গাড়ি ওরা দেখেছি, আমি যে চোখে দেখেছি, এই গাড়ি ইঞ্জিন পুরো কমপ্লিটলি খুলে, সমস্ত কিছু খুলে আবার সমস্ত কিছু লাগিয়ে ফেলতে 3 ঘন্টার মধ্যে। একদম কোনো জায়গা নেই, সেখানে ড্রাইভার একা সবকিছু খুলে ফেললো, খুলে কি সব ঠিকঠাক করলো, আবার সবকিছু লাগিয়ে গাড়ি চললো। এবং আমরা বাবা। ছিলাম হচ্ছে, একদিন ছিলাম নদীর ধারে, একদিন ছিলাম হচ্ছে একটা নোম্যাড, তারা ওখানে ক্যাম্প করেছে। নোম্যাড মানে হচ্ছে রিয়েল নোম্যাড, মানে তাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তারা টাকা পয়সা ইউজই করে না।
আমরা আচ্ছা, তাদের টাকা পয়সা দিতে চাইছি, তারা বলছে, তারা দেখছে, তারা বলছে কি করবো। তখন আমাদের সঙ্গে যে ড্রাইভার আছে সে বলছে ওরা তো টাকা পয়সা ইউজ করে না। তাই আমি বললাম টাকা পয়সা ইউজ করে না তাহলে কি করে চলে ওদের? বলছে না, চলে মানে ওরা তো টাকা পয়সা মানে চলে মানে একটাই ব্যাপার যে ওরা ওরা বাটার সিস্টেমে চলে এখন। ওরা সেলফ এক্স্যাক্টলি। সাফিসিয়েন্ট গ্রুপ এবং নিজেদের মধ্যে আদান প্রদান করে। তো আমরা এখানে প্রচুর ট্রাউট ফিশ ধরেছিলাম, খেয়েছিলাম, খুব মজা মজা হয়েছিল। এবং নিজেরা পুরো সেলফ সাফিসিয়েন্ট, নিজেদের তাঁবু খাটিয়ে ঘুমিয়েছিলাম। একটা টেন্ট বেশ গুলো কি তোমাদেরই টেন্ট যেগুলো দেখা যাচ্ছে? আমাদের টেন্ট আমাদের। আচ্ছা, এর কাছাকাছি আমাদের দেশের একটুখানি ভারতবর্ষে পদার্পণ করি, মানস সরোবর। কিন্তু মানস সরোবর তো আমাদের দেশ নয়, মানস সরোবর ওই আর কি টেকনিক্যালি কাছাকাছি, বিদেশ। হ্যাঁ, টেকনিক্যালি বিদেশে সেই। তো এখনো আমরা চায়নাতেই রয়েছি। মানস সরোবর, কি বলবো, মানস সরোবর নিয়ে তো বলার কিছু নেই। মানস সরোবর একটা ড্রিম অনেকেরই থাকে, মানস সরোবর একবার যাব মনে হয়। এবং মানস সরোবর যখন লোকজন যায়, আমি অনেকেই দেখেছি, অনেক লোক যান যারা অবশ্যই যারা মানে ধার্মিক চিন্তা ভাবনা নিয়ে যান বা রিলিজিয়াসলি ব্যাপারটা নিয়ে ভাবেন। আবার আমি অনেককে দেখেছি যারা জাস্ট ভালোবেসে যায়। মানস সরোবরটা এত সুন্দর জায়গা, এত সুন্দর একটা প্রাকৃতিক জায়গা যেখানে যে কেউ যেতে পারে এবং যে কেউ আহ, গেলে হয়তো যেটা হয় সেটা হচ্ছে খুব একটা, এই যে আমি রিলিজিয়াস গ্রুপের সাথে গিয়েছিলাম, আমি যে গ্রুপটার সাথে গিয়েছিলাম ওখানে মানে রেস্ট্রিকশন আছে, মানে এই জায়গাটাতে চায় না কখনোই ইন্ডিয়ানদের সিঙ্গেল ট্রাভেল করতে অ্যালাউ করে না। একমাত্র রিলিজিয়াস গ্রুপের ভিসা, যারা যারা আর কি গভর্নমেন্ট থেকে অর্গানাইজ করে বা প্রাইভেটও করে, মানে মানস সরোবর এবং কৈলাস যে রাইট। ট্রেকিং হয় বা ভ্রমণ হয়, এটা সেটা মেইনলি হচ্ছে রিলিজিয়াস ট্রাভেল। এবং ওটা হচ্ছে চায়না ইন্ডিয়া পিলগ্রিমেজ সোসাইটি বলে একটা গ্রুপ আছে যারা এই ভিসা ফিসা সমস্ত অর্গানাইজ করে, তারা এটা পুরো পারমিশন দেখে। ওই গ্রুপে মিনিমাম 23 জনকে যেতে হয়, এরকম ব্যাপার স্যাপার থাকে আর কি। তো আমি প্রথম মানে এটা যেতে চাইনি, আমার মনে হচ্ছিল কি এতজনের সাথে যাবো, আমি এরকম ঘুরি না, এরকম বেড়াই না। এটা আমার একটা কন্ডাক্টেড মানে গভর্নমেন্টের ট্রিপ ছিল আর কি, গভর্নমেন্টের সঙ্গে গিয়েছিলাম আমি। আমি একা একা যেতে পারিনি কারণ এখানে যাওয়া যায় না। কিন্তু আচ্ছা, যাওয়ার পরে আমি দেখলাম অবাক ব্যাপার, মানে অবিশ্বাস্য আর কি। মানে যে লোকটা তার আগে আমাদের খুব লম্বা লম্বা মেডিকেল টেস্ট হয়েছিল, দিল্লিতে এক রাউন্ড মেডিকেল টেস্ট হয়েছিল, গ্যাংটকে এক রাউন্ড হয়েছিল, তারপরে সিকিমে জাস্ট পেরোবো যখন নাথুলা পেরোবো, আমরা নাথুলা পেরিয়ে গিয়েছিলাম, নাথুলা ক্রস করেছিলাম, তার আগে মেডিকেল ক্যাম্প হয়েছিল। তো 3-4 বার মেডিকেল টেস্ট হয়েছিল আমাদের এবং খুব রিগোরাস। সে মানে রীতিমতো টিএমটি ফিএমটি করানো হয়েছিল সবাইকে। তো তাতে বেশ কিছু লোক বাদ গেছিলেন, কিন্তু যা অনেক ছিলেন যারা বয়স্ক লোক এবং হুম, 68, 65, 69 এরকম এজ, 70 অব্দি যেতে পারে। তো আচ্ছা, তারা প্রায় তাদের সবারই বারণ যে তারা কেউ কেউ দোতলা সিঁড়ি উঠতে পারে না ঠিক করে, কেউ মানে জল হাতে করে ধরতে পারে না, এরকম আর কি, মানে তাদের শরীরের অবস্থা। কিন্তু আমি নিজের চোখে দেখেছি যে যারা জাস্ট চ্যান্ট করছে, সবাই বলছে চ্যান্ট করছে, কারণ ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ঠিক আছে, ওম নমঃ শিবায় আমার কাছে হয়তো একটা চ্যান্টিং, কিন্তু ওনারা যখন বলছেন ওনারা না কিন্তু কিছু একটা পাচ্ছেন। মানে ওই হাঁটু, যে হাঁটু আমি নর্মালি দেখেছি যে নর্মাল প্লেন ল্যান্ডে হাঁটতে পারেন না, তিনি ওখানে ওই একটা মানে 18,000 ফুটের পাস, অত ইনক্লাইন্ড একটা জায়গাতে কি সুন্দর পেরোচ্ছেন। তো এই যে একটা চ্যান্টিং এবং একটা কিছুকে বিশ্বাস, এবং সেই বিশ্বাসটা থেকে একটা মানুষের মধ্যে যে জোর আসে, হ্যাঁ, হুম, হুম। এটার মধ্যে কোনো মানে ভগবানকে না জুড়িয়েও একটা মানসিক ব্যাপার কিন্তু খুব লিঙ্ক আর কি। মানে তুমি যদি মেন্টালি ব্যাপারটাকে পুশ করতে পারো যে হ্যাঁ সত্যি এটা হয়, সম্ভব, ঠিক। এটা সম্ভব করা, তাহলে সম্ভব। সেটা খুব আমার মানে কাছে খুব অদ্ভুত লেগেছিল ধর্ম আর কি। দেখবেন দেখবেন বা শুধুমাত্র উইল পাওয়ার বা উইল ফোর্স যাই বলি, সেটার উইল একটা ফোর্স, হ্যাঁ, উইল পাওয়ার, উইল ফোর্স, সেটা দিয়ে যে এরকম একটা জিনিস করা আদৌ যায়, সেটা একটা অদ্ভুত, খুব ভালো লেগেছিল। আচ্ছা, আমি একটু এলাম, কারণ আমি শুনতে শুনতে ভুলেই যাচ্ছিলাম যে আমিও আছি। তো তোমরা গল্প করছো অনেকক্ষণ ধরে, শুনতে খুব ভালো লাগছে। উইল পাওয়ারের কথা হচ্ছিল, আর সৌনক যখন সঙ্গে আছে, আমি 2 লাইন গান গাইতে রিকোয়েস্ট করতে পারি, সৌনক? ও, আমার গান গাওয়ার কথা মাঝে মাঝে আমিও একদম ভুলে গেছি এই আচ্ছা গানটা শোনো না, বলা। আমার যেটা ওই উইল পাওয়ারের কথাটা বলছিল না কৌশিকদা, আর তোমরা ছিলে হচ্ছে চায়নাতে। তো আমার যে গানটার কথা মনে পড়ছিল সেটা সৌনককে বলছি। সেটা হচ্ছে যে জাপান যাবার পথে রবীন্দ্রনাথ তোসামারু জাহাজে বসে একটি গান লিখেছিলেন প্রবল ঝড়ের সময়। গানটার সাথে ঝড়ের কোনো সম্পর্ক নেই। আহ সেই গানটাকে একটু শোনাবে নাকি 2 লাইন? ওখানে ধৈর্য এবং সাহস থাকলে ওরা গান কোনো লেখা যায় কোনো- ওই রকম পরিস্থিতিতে। আনবিলিভেবল। হুম, 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 হুম। আমি এমনি গাইছি, কোনো যন্ত্রপাতি কোনো কিছুর না নিয়ে আর কি। ভুবন জোড়া
আসন খানি হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাওয়ানি ভুবন জোড়া আসন খানি রাতের তারা দিনের রবি আধার আলোর সকল ছবি রাতের তারা দিনের রবি আধার আলোর সকল ছবি তোমার আকাশ ভরা সকল বাণী হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাওয়ানি ভুবন জোড়া আসন খানি। দারুণ দারুণ, খুব ভালো। কোথায় ছিলাম আমরা? মানুষ সরোবরে ছিলাম। আচ্ছা আচ্ছা, মানুষ সরোবর তো আমার একটু বলতে ভুল হলো, সেটা হচ্ছে টেকনিক্যালি আমাদের দেশে নয়। আমাদের দেশও তিন দিকে সমুদ্রে পরিবৃত, প্রচুর নদী ইত্যাদি আছে। তো তোমার কালেকশনের মধ্যে আমাদের দেশের একটি ছবি আমরা খুঁজে পেয়েছি। আহ, সেটাও আর পাঁচটার মতো গতানুগতিক নয়, কিন্তু খুব সুন্দর জায়গা। সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ বা লাক্ষদ্বীপ। আমরা নদী থেকেই প্রথম, নদী আর সরোবর পেরিয়ে প্রথম সমুদ্রের তটে এসে উপস্থিত হয়েছি। হ্যাঁ, ঠিক 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 ঠিক। পূর্ব তো থেকে একটু একটু করে পশ্চিমেও এসেছি। একটু পশ্চিমে এসেছি, হ্যাঁ এক্স্যাক্টলি, একটু একটু দক্ষিণেও গেছি, দক্ষিণে অনেকটা গেছি। উত্তরে উত্তরে ছিলাম আর কি। তো লাক্ষাদ্বীপ হচ্ছে প্রথমত এটা আমাদের একমাত্র ইন্ডিয়ার একমাত্র ট্রপিক্যাল আইল্যান্ড বলা যায়, এবং ওই ট্রপিক্যাল আইল্যান্ডে যা যা আহ, যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকে, যেমন ব্যাপারটা হচ্ছে সাদা বালি বা হুম হুম। উম, একদম সেই কি বলবো, মানে অ্যাকুয়ামেরিন টার্কিশ কালারের জল, লেগুন, এই ব্যাপারগুলো সবই এখানে রয়েছে আর কি। এবং আমার মনে হয় কেউ যদি সত্যি সত্যি এখানে পৌঁছতে পারে তাহলে তার হয়তো মানে খুব দরকার হবে না যে মরিশাস বা হোয়াট এভার, যেসব জায়গায় মালদ্বীপ, যেসব জায়গায় আমরা ইউজুয়ালি যাই বা অনেক সময় ইয়ে করতেও যাই, ওই হ্যাঁ মালয়েশিয়ার দিকেও যাই, সেখানে না গিয়ে এখানেও যে যাওয়া যেতে পারে। এবং এখানেও আমি স্কুবা করে দেখেছি, খুব সুন্দর সুন্দর মানে জলের তলায় অনেক কিছু দেখা যায়, নানা রকমের খুব ভালো মানে ফ্লোরা ফনা, এবং হ্যাঁ, যেটা খুবই অ্যামেজিং আর কি, মানে জলের নিচেটা তো ওরাল একটা থাকে অন্যরকম ব্যাপার। হ্যাঁ কোরাল, প্রচুর কোরাল, প্রচুর আছে। কোরাল। হ্যাঁ প্রচুর কোরাল আছে এবং খুব সুন্দর জায়গা, এবং খুব ছোট, মানে হেঁটে দ্বীপটার এক মাথা থেকে আরেক মাথা, মানে এই দ্বীপটাতেই একমাত্র প্লেনের কানেকশন আছে। এখানে এক মাথা থেকে আরেক মাথা অব্দি হেঁটে যেতে হয়তো আমাদের হার্ডলি 8 ঘন্টা 40 মিনিট লাগবে। ও, এত এরকম, ছোট? এত ছোট। আচ্ছা। হুম, খুব ছোট আর কি, মানে ছোট্ট দ্বীপ, এবং সেই দ্বীপের মধ্যে মনে হবে যে তোমার যেটা হয় না, মানে যেটা আমাদের অন্য দ্বীপগুলোতে আমার মনে হয় অসুবিধা হয়, এটা মনে হবে তোমার মানে তোমার পার্সোনাল বিচ। হ্যাঁ তুমি এখানে ইচ্ছে করলে একটা কায়াক নিয়ে নেমে পড়লে, একটু খেললে, বা তারপর দরকার হলে একটু, তুমি যদি 2-3 জন তোমার বন্ধু বান্ধব থাকে, তুমি একটু হয়তো একটা 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 বল নিয়ে নেমে পড়লে, একটু ওয়াটার ভলিবল খেললে, বা বা হয়তো একটু কিছু না ইচ্ছে করছে একটু স্নরকেলিং করলে, যা শুয়ে শুয়ে দেখলে চলা জল, এরকম মানে অনেক কিছু করা যায়। প্লাস তারপরে একটু উঠে উঠে এসে আবার এখানেই বসে রইলে, সামনেই তোমার কটেজ, কটেজ থেকে হুম। জাস্ট বেরিয়ে এই এই জায়গাটা, এবং মাঝখানে কোনো লোক নেই, মানে তুমি একাই রয়েছো, তুমি পুরো দ্বীপটাকে এনজয় করছো টাইপের তোমার মনে হবে। তো এটা খুবই সমুদ্র বেশ সুন্দর। শান্ত, মানে খুব একটা উত্তাল সমুদ্র বলে তো মনে হচ্ছে না না একদমই। এটা তো হচ্ছে তোমার ওই যে বললাম, এটা হচ্ছে লেগুনটা, লেগুন পেরোলে তুমি মেন মানে মানে ডিপ সিতে যাবে। তো লেগুন আচ্ছা। রিজিয়নটা তো খুবই শান্ত থাকে এবং কালারও সুন্দর, এবং এখানেই ওই স্কুবা টুবা গুলো করলে বা সুবিধা হয় আর কি। ডিপ ঠিক। সিতে গিয়ে করতে গেলে তো প্যাডি সার্টিফিকেশন লাগে। তো সে সমস্ত ঠিক। ছাড়া আমাদের মতন লোকজন যাদের সত্যি নেই, প্লাস আমি জলে খুব ভয় পাই। তো আমি এখানে গিয়ে কিন্তু কোনো একটা আমি কোনোদিন জলে পাও ডোবাইনি, কিন্তু এখানে গিয়ে আমি স্কুবাও করে ফেলেছিলাম, মানে মাথা শুদ্ধ ডুবিয়ে একদম নেমে গেছিলাম আর কি। তো আমি বলছিলাম যে দেখো আমি জলে ঝাঁপ দিতে পারবো না, ওটা আমার পক্ষে সম্ভব না,
তুমি একটা কাজ করো, তুমি আমাকে হাঁটিয়ে নিয়ে চলো, আমি তীর তীর দিয়ে হাঁটতে হাঁটতে ডুবে যাবো। চলে যাবো। তো সেরকমই মানে ব্যাপারটা এত স্লো, স্লোপটা এত স্লো। তুমি হাঁটো যদি, তুমি একটু একটু করে একটু একটু করে জল বাড়বে, কোনো অসুবিধা নেই। তারপর আস্তে আস্তে যখন জল মাথার উপর চলে যাবে তখন তুমি দেখতে পাবে, তখন তোমার পায়ে মাটি আছে, তুমি কিবার নামো, নেমে হেঁটে হেঁটে দেখো। খুব বেশ মজার ব্যাপার। আমার একটু আনকমফোর্টেবল লাগেনি, খুব ভালো লেগেছিল ব্যাপারটা। আর খুব তাহলে এনজয় আমার করেছিলাম আমি। একটু আশা আছে আর কি। যে তুমি জলে ভয় পাও, খুব মানে খুব সুন্দর আশা আছে এখানে আমার ভয়ও মতন পাই, আবার খুব টানেও, এটাও ঠিক। আচ্ছা। তো এটা একটা সানসেট, সেদিনকে সূর্য ডুবছে এবং খুব সুন্দর মেঘ হয়েছিল। তো মেঘের জন্য আরো জল টলের রং এসে আকাশে রং টং হয়ে একটা খুব দারুণ ব্যাপার দাঁড়িয়েছিল আর কি। তো পারফেক্ট সেই, মানে ফটোগ্রাফি গ্রামার। হ্যাঁ, ক্যানভাস টাইপের তৈরি হয়েছিল, এটা রং রং করা ক্যানভাস। নো ডাউট খুব সুন্দর জায়গা। আমাদের পরের ছবিটা বোধহয় ওই আগের ক্যাটাগরিতে পড়ে, যেটা অপরূপ সুন্দর তো নিশ্চয়ই, কিন্তু এতটা প্রেডিক্টেবল বা এতটা সহজে বোধহয় পৌঁছানো যায় না, অন্তত ছবিটা দেখে এবং জায়গাটার বর্ণনা যা নাম রয়েছে। আমরা পামির অঞ্চলের ইয়াশিকুলের কথা বলছি। হ্যাঁ, এটা একটা অপূর্ব ছবি। এই ছবিটা প্রথমে দেখে আমি একদম মানে পাগল হয়ে গেছিলাম। এটা একটা অদ্ভুত নীল, এটা মনে হচ্ছে কেউ রং করে দিয়েছে। অবিশ্বাস্য। এই এক্স্যাক্ট। জায়গাটা একটু বলো। এটা দেখে একদম মনে হচ্ছে রং করে দিয়েছে। এটা এটা একদম সেন্ট্রাল পামিরে, মানে পামির তো হচ্ছে একটা প্লেটু। পামির হ্যাঁ। থেকে যেগুলো পাহাড় বেরিয়েছে সেগুলো তো বেরিয়েছে, কিন্তু পামির নিজে হচ্ছে ইটসেলফ একটা হাই প্লেটু আর কি, যেটা অ্যাভারেজ হাইট মোটামুটি 3600 থেকে 4500 এই রেঞ্জের মধ্যে মিটার, এই রেঞ্জের মধ্যে ভ্যারি করে। তো এটা বেশ একটা উঁচু জায়গায়, 4000 মিটার উঁচু একটা লেক। কিন্তু এত হাই অল্টিটিউড লেক ইউজুয়ালি শর্ট লেক হয়, তো এটা হুম হুম। কিন্তু সুইট লেক, সুইট ওয়াটার লেক। হ্যাঁ, আচ্ছা। এটা অদ্ভুত আর কি। খুব মজার ব্যাপার। সুইট ওয়াটার লেক, যার ফলে এখানে মাছ টাছও আছে আর কি, এত উঁচুতে আচ্ছা। এবং এত ঠান্ডার মধ্যে এখানে মানে লাইফ আছে জলে। আর জায়গাটাতে তো দেখে মনে হচ্ছে কিচ্ছু নেই, জনমনুষ্য শূন্য। আহ চারিদিকে শুধু পাহাড়, সামনে কিছু ঘাস, যে ঘাসগুলো তুমি দেখলে বুঝতে পারবে আর কি, যে ঘাসগুলো হচ্ছে সব কমলা, মানে আমরা যেহেতু লেট অটাম, এটা হচ্ছে অটাম, ফল হয়ে গেছে, ফলও শেষ হয়ে গেছে, মানে এত হাই অল্টিটিউড, ফলও চলে গেছে, শুধু ঘাসে দেখো কিছুটা কমলা রং লেগে আছে এখনো। তো এই জায়গাটা আরেকটু আর্লি এলে তুমি পুরোটা কমলা দেখতে, 4-5টা কমলা দেখতে। আর মানে পাহাড়গুলো হয়তো তখন ওই মানে সাদা সাদা, আরেকটু সাদা দেখতে মানে আর আর চারদিকটা কমলা দেখতে, আর জলটা নীল দেখতে, মানে আরো কন্ট্রাস্টিং লাগতো আর কি কালারটা। এর কিছুদিন বাদে আরেকটু পরেই জলটা আর কি ফ্রোজেন হয়ে যাবে। এটা মাইনাস ওই রকম -40 টেম্পারেচার যায়। এটা হচ্ছে পামিরের শীতলতম জায়গা, পামির রিজিয়ানের, আবার এটা হচ্ছে কোল্ডেস্ট প্লেস। এতটাই ঠান্ডা ছিল, খুব ঠান্ডা, এবং সেটা ঘরের মধ্যে। এই জায়গাটাতে তো যখন গেছিলাম মানে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না, মানে ইটস সো কোল্ড। হ্যাঁ, মানে ঠান্ডা সম্ভবত কিরকম হাওয়াও হতে খুব পারে, বেশি থাকে বোধহয় নাকি? প্রচন্ড হাওয়া থাকে। তুমি দেখো অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করে দেখো যে কোনো গাছ নেই, কোনো এক্স্যাক্টলি, মানে হ্যাঁ। একটা গাছ, কোনো কোনো চিহ্ন নেই। তার কারণ হচ্ছে অক্সিজেন বা প্রথম এক নিঃশ্বাস নম্বর নেওয়াটা তো চ্যালেঞ্জ। অক্সিজেন নেওয়াটা ভীষণ চ্যালেঞ্জ, এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে এত হাওয়া, এই হাওয়ায় কিছু দাঁড়িয়ে থাকতে পারবে না। তো খুব এক্স্যাক্টলি। ছোট গাছ ছাড়া বা ওই ধরনের কিছু ছাড়া, ক্যাকটাস ছাড়া এখানে কিছু হতে পারবে না। ব্যাপারটাই এরকম। তো খুব সুন্দর, মানে লেকটা ইটসেলফ ভীষণ ইন্টারেস্টিং, এবং লোকজনও নেই, মানে বহু রাস্তা ড্রাইভ করে, প্রায় যে 112 কিলোমিটার একটা ইন্টিরিয়ার ড্রাইভ করে আমরা একটা গ্রামে গিয়েছিলাম। যাই গ্রামটা একদিন ছিলাম, বুলুনকুল বলে, নামটা খুব ভালো লেগেছিল আমার। সেখানেরই পাশে দুটো লেক, টুইন লেক আর কি, একটা বুলুনকুল আর একটা হচ্ছে এটা ইশিককুল। তো এইটা দেখে আমার এটা 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 এইটাও খুব সুন্দর, ওই বুলুনকুলও খুব সুন্দর, দুটো লেকই খুব সুন্দর লেক। এবং মানুষ কিরম কষ্টের মধ্যে থাকতে পারে এবং এরকম একটা জায়গাতে, এবং ওরা 365 দিন এখানেই থাকে, সেটা বোঝা আচ্ছা। যায়। আমরা দেখো অনেক কিছু অল্প জিনিসেই বলে যে এটা হচ্ছে না, মন খারাপ হয়ে গেল বা খারাপ লাগছে। অনেক অল্পতে মনে মনে করি, মানে আমাদের কাছে সাকসেস ফেলিওরের মেজারমেন্টটা খুব অল্পতে হয় আর কি। এদের কাছে কিন্তু পুরো ব্যাপারটাই, পুরো মেজারমেন্ট স্কেলটাই আলাদা। আমি বলবো স্কেলটা আলাদা। সার্ভাইভালটাই একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, সার্ভাইভালটা একটা চ্যালেঞ্জ, তার ফলে ওদের কাছে চাহিদাটাই অন্যরকম। আমি এই সব জায়গায় চকলেট নিয়ে যেতাম, বাচ্চাগুলোকে চকলেট দিচ্ছি, ওরা মানে মনে হচ্ছে যেন ওকে আমি ডায়মন্ড দিলাম আর কি, মানে কি পেলো ও একটা। হ্যাঁ, তারপর সেটা ঠিক। খাচ্ছে, আনন্দ করে আমার সাথে বসে আছে, ঘুরছে, মানে দোজ আর ওয়ান্ডারফুল মোমেন্টস, মানে যেটা শুধু এই জলটা দিয়ে বোঝানো যাবে না জায়গাটা কতটা সুন্দর আর কি। হ্যাঁ, জল এক্স্যাক্টলি। এবং এই জলের পাশের মানুষগুলো, এক্স্যাক্টলি। সবকিছু। আরেকটু পশ্চিমে যাই আমরা। আমাদের সংগ্রহে পরের ছবিটা, সেটাও একটি অত্যন্ত গাঢ় রঙের নীল জল,
এবং তাতে একটি মানুষ দেখা যাচ্ছে ফর আ চেঞ্জ, which is a difference from the other pictures. বন্দে আমির, আফগানিস্তান। ওকে, আচ্ছা। বন্দে আমির, বন্দে আমির হচ্ছে অ্যাকচুয়ালি আফগানিস্তানের প্রথম ইউনেস্কো হেরিটেজ এরিয়া, ফার্স্ট ইউনেস্কো হেরিটেজ এরিয়া ইন আফগানিস্তান, এবং ওখানকার একটা ন্যাশনাল পার্ক আর কি। এখানে Right. তুমি একটা লেক দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি 6টা লেক এখানে, হ্যাঁ। Oh, এবং আচ্ছা। 6টা লেক নিজেদের মধ্যে কানেক্টেড, 6টাই বিরাট বিরাট লেক, এবং 6টাই কিন্তু খুব গভীর লেক, 150 মিটার ডিপ, মানে কম নয়, 150 মিটার ডিপ। এবং প্রত্যেকটা লেক নিজেদের মধ্যে যে ডিভাইডেড, সেই ডিভিশনটা হচ্ছে তোমার ওই বলো যেগুলো ওই ক্যালসিয়াম কার্বনেটের তৈরি। এখানে এই জায়গাটা সম্বন্ধে একটু বলে নিই, এই জায়গাটা হচ্ছে তোমার খুব মানে জিওথার্মালি অ্যাক্টিভ আর কি। তার ফলে কি হচ্ছে, মাঝখান দিয়ে বেশ কিছু জায়গাতে তোমার ওই ক্যালসিয়াম কার্বনেটের লেয়ার্স আছে, যেখান থেকে মানে জল বা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসছে, এবং এই জলে প্রচুর কার্বন ডাই অক্সাইড আছে, হিউজ কার্বন ডাই ওই অক্সাইড, যার জন্য স্ট্যালেকটাইট এখানে স্ট্যালেকমাইট জাতীয় ফরমেশনস। ফর্মেশনস আছে। এবং সেই ফর্মেশন গুলো সামনে নেই, সেগুলো সব জলের তলায়, কিন্তু সেগুলো দিয়ে লেক গুলোকে আলাদা আলাদা করে রেখেছে, হ্যাঁ, পুরো আচ্ছা। জায়গাটাকে, 6টা লেককে। এবং লেকের টেম্পারেচারও এখানে যথেষ্ট ঠান্ডা পড়ে, লেকের টেম্পারেচার কিন্তু অলওয়েজ কনস্ট্যান্টলি 20 ডিগ্রি বা তার বেশি উপরে মেনটেন হয়, এবং তুমি মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় খুব বেশ গরম জল পাবে, সেটা ওরা জানে কোন জায়গাটা। সেখানে গিয়ে একটু ওরা চান টান করে বা পা ডোবায়, সেই জায়গাগুলো অলমোস্ট লাইক আ হট ওয়াটার স্প্রিং। হট ওয়াটার, হ্যাঁ, কিন্তু সব জায়গায় নয়, কিন্তু বিরাট লেকটা অনেক বড়, মানে বেশ বড়, এবং 6টা লেক, আমি যেটা বলছি আর কি, 6টা লেক। 1975 সালে 75 এখানে বোধহয় একটা হিন্দি সিনেমার শুটিংও হয়েছিল, ধর্মাত্মা বলে, কিশোর কুমারের একটা গান ছিল। কিন্তু এই জায়গাটার সঙ্গে মানে অন্তত ছবিতে যেটুকুনি বুঝতে পারছি তার সঙ্গে ঠিক একটা 70-এর দশকের আমি সিনেমার গানকে ঠিক মেলাতে পারছি না। এটাতে আমাকে তেরে তেরে চেহারে মে ও জাদু হ্যায়, যদি মনে করে থাকো, ওটা কিশোর কুমারের একটা গাওয়া গান, 1975-এ। হ্যাঁ হ্যাঁ, এই স্মরণীয়। মুহূর্তে মনে পড়ছে না। শুনলে দেখবে যে এই এক্সাক্ট লোকেশনটা এরকম। এবং অদ্ভুত, 75 সালে এখানে শুটিং লোকেশন ডিসাইড করে গেছিল, সেটাও একটা হ্যাঁ, বড় ব্যাপার, interesting জিনিস বিরাট একদম। ব্যাপার। এবং এটা মাত্র 70 কিলোমিটার দূরে বামিয়ান থেকে। বামিয়ান তো খুব ইতিহাস প্রসিদ্ধ জায়গা। বামিয়ান থেকে মাত্র 70 কিলোমিটার উত্তর পূর্ব, নর্থ ইস্টে এই জায়গাটা। এবং খুব সুন্দর, মানে চারিদিকে মানে একদম মরুভূমি, লিটারাল একদম একটা ধূসর মরুভূমি চারিদিকে। আর এই জায়গাটাতে শুধু জল। এবং ওই যে দাঁড়িয়ে আছে, ও আমার সঙ্গেই গেছিল, আমারই কো ট্রাভেলার, ওকে বলেছিলাম যে তুই দাঁড়া, নাহলে আমরা ঠিক ডেপথটা বুঝতে পারবো না, মানে পার্সপেক্টিভটা পাওয়া যাচ্ছে না। পার্সপেক্টিভটা বুঝতে পারবো না। তো ওখানটা যেতে ভয়ও লাগছিল, অ্যাকচুয়ালি ওখানে দাঁড়ানোটাও একটা বেশ কঠিন ব্যাপার আর কি। তো ওখানটা যে কষ্ট করে ও পেরিয়ে গিয়েছিল, গিয়ে দাঁড়িয়েছিল। তো অনেকটা ডিপ, মানে পড়ে গেলে প্রচুর নিচে পড়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না আর কি। হ্যাঁ, খুঁজে পাওয়া যাবে। আর ওঠার কোনো জায়গা নেই, কোথা দিয়ে উঠতে বুঝতে পারবে না, চারিদিকে খাড়া খাড়া পাহাড়, একদম স্ট্রেট উঠে গেছে। এর মতো পুরো। এই দেশের এর থেকেও বেশি সুন্দর আমার ব্যক্তিগতভাবে লেগেছে এর পরের ছবিটা, সেটা হচ্ছে সঙ্কুল লেক, কিরগিজস্তানেতেই। আমার অসম্ভব পছন্দ হয়েছে ছবিটা। ওটা একদম মানে মানে কি বলবো, মানে ফটোজেনিক একটা ব্যাপার আছে ওর মধ্যে, শঙ্কুলের মধ্যে। শঙ্কুল হচ্ছে একটা বেসিক্যালি একটা রিভার বেসিন, বড় একটা রিভার আচ্ছা। বেসিন, যেখানে যেটা চৌকিটা এগোন, মানে জিওগ্রাফিক্যালি যে কত রকম ভাবে লেক তৈরি হয়, সেটা হয়, সেটা হচ্ছে যে আহা। জলের ওপরের স্তর যেটা, সেখানে যে জলের ভেলোসিটি বা স্পিড, সেই স্পিড খুব স্লো, কিন্তু তলায় জলের স্পিড অনেক বেশি। তার ফলে তাই লেক লেগেছে? দিয়ে, এটা অ্যাকচুয়ালি এটা নদী, এটা ফ্লো করে, বাট ইট লুকস লাইক এ লেক, ঠিক আছে। আচ্ছা। কারণ ওপরটা ফ্লো করে না, ওটা খুব স্লো ফ্লো করে। তো এটা কেন হয় জানি না, বলতে পারবো না, সায়েন্স, ডেফিনেটলি সায়েন্স ইনভলভ, ফ্লুইড মেকানিক্স ইনভলভ, কি করে হয় আমি জানি না, কিন্তু তলার পার্ট অফ জল যেটা, সেটা তাড়াতাড়ি বয়ে যায়, এবং এখানে 4টে নদী এসে মেশে, আর 2টো নদী এখান থেকে বেরোয়, হ্যাঁ, এই জায়গাটা আচ্ছা। থেকে। এটা একটা রিভার বেসিন বেসিক্যালি। এবং এটা এতটাই ফিক্সড, যেখানে যাই থাক না কেন, নদীতে জল কমে যাক যাই হোক, যেহেতু ওপরের জল লেয়ারটা খুব ফ্লো করে, সবসময় জল থাকে। এবং সেই জন্যই এটা একটা লেক বলে ওরা ডাকে। এটা ঠিক প্রকৃতপক্ষে লেক নয়, মানে তুমি আচ্ছা। যদি খুব খুব টেকনিক্যালি চিন্তা করে বলো, তাহলে কিন্তু এটা লেক নয়, এটা ফ্লোয়িং ওয়াটার। লেক তো ফ্লোয়িং হয় না, লেক ঠিক একটা ঠিক। কনস্ট্যান্ট ওয়াটার হয়, এটা ফ্লো করছে কিন্তু। এবং অবভিয়াসলি এখানে প্রচুর মানে লাইভস আছে, মানে ফিশ,
অন্যান্য জিনিস আছে, সেই জন্য তুমি এই ঘোড়াগুলোকে দেখতে পাচ্ছ। এরা কিন্তু ঘোড়া তো ঘাস খেতে এসছে, প্লাস এখানে আরো অনেক কিছু ওরা পায় আর কি, যেগুলো খেয়ে টেয়ে নেয়, নানা ধরনের জিনিসপত্র পায়। অ্যালগিস থাকে নানা ধরনের, যেগুলো ওই জল থেকে উঠে উঠে আসে। তো করে আর কি। এবং এই ঘোড়াগুলো সবই হচ্ছে ওখানকার, মানে কারুর পোষ মানানো ঘোড়া নয়, কিন্তু ওগুলো এমনি ঘুরে বেড়াচ্ছে, মানে মানে ওয়াইল্ড হর্স আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রচুর ওয়াইল্ড ওয়াইল্ড হর্স হর্স, আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ, কিরগিজস্তানে প্রচুর ওয়াইল্ড হর্স আছে। জায়গাটা তো অসাধারণ। এখানেও আমরা টেন্টে ছিলাম, মানে এটাও একটা টেন্ট করে ক্যাম্প করে থাকার খুব আইডিয়াল কোনো জায়গা। জায়গাতে কোনো হোটেল প্রত্যাশা করাটা বোধহয় একটুখানি বাড়াবাড়ি হ্যাঁ, হয়ে যাবে। হোটেল থাকলে জায়গাটা খারাপ হয়ে যাবে। মানে প্রথম কথা হচ্ছে এক্স্যাক্টলি, যে এক্স্যাক্টলি তাই। পুরো লুকটা জিনিসটা নষ্ট থাকবে না। হয়ে যাবে। একটা যদি কংক্রিটের বাড়ি তৈরি হয়, লুকটা নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে এমন কিছু টুরিস্ট চলে আসবে যারা কংক্রিটের জায়গায় আসতে চান। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমার মতো কিছু লোকজন লোকজনরা চলে যাবে আর কি। না না, সেরকম না, কিন্তু অনেস্টলি তাই, আরামপ্রিয় লোকজনদের জন্য এইসব জায়গা নয়, সত্যি কথা বলতে কি, হ্যাঁ, তাহলে এই হ্যাঁ, জায়গার সৌন্দর্য আর থাকবে না, একদমই তাই। সৌন্দর্যটা থাকবে না। আমার আমার সেটাই মনে হয় যে একটু কষ্ট করে যান, কষ্ট করে গেলে জায়গাটা সৌন্দর্যটা এনজয় করবেন, ভালো লাগবে। আর সবাই না গেলে জায়গাটা একটু ভালো থাকে। আর এই এক্স্যাক্টলি ঘোড়াগুলো তাই। এরকম ভাবে যে চড়ে বেড়াচ্ছে, এত সুন্দর করে ঘুরছে, এরাও ঘুরছে কারণ হচ্ছে এদের কাছে কোনো মানুষ নেই আশপাশে। এখন যদি ঠিক, অনেক দল বল নিয়ে লোকজন চলে যায়, এখানে যদি লোকে ভলি খেলতে শুরু করে, একটা ভয়ঙ্কর এক্স্যাক্টলি, সিচুয়েশন তৈরি হবে। হ্যাঁ, ঠিক তাই, তো ঠিক তাই। এই আর কি। এর পরের ছবি, এটা আমার ওই ছোটবেলা স্কুলের জিকে কোয়েশ্চেন। বৈকালে যে ছবিটা, তোমার বোধহয় দুটো তিনটে ছবি তুমি দিয়েছিলে, তার মধ্যে আমরা যেটা বেছেছি তোমার পরামর্শ নিয়ে, সেটা হচ্ছে ফ্রোজেন লেক বাইকাল। হ্যাঁ, ছবিটা লেক আসার চেষ্টা বৈকালের করছে, দেয়া বৈশিষ্ট্য যেতে। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, লেক বৈকাল হচ্ছে, মানে কি বলবো, ওয়ার্ল্ডের লার্জেস্ট বায়োডাইভার্সিটি সিস্টেম আর কি। মানে এবং লার্জ এত, ফ্রেশ ওয়াটার, যতদূর আমি মনে হ্যাঁ পড়ছে। হ্যাঁ হ্যাঁ, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার এবং লার্জেস্ট বায়োডাইভার্সিটি সিস্টেম। মানে আমি বলতে চাইছি যে লার্জেস্ট নাম্বার অফ ফ্লোরা অ্যান্ড ফনা ইন ওয়ান সিঙ্গেল ওয়াটার এখানে পাবে তুমি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। প্রায় প্রায় ধরো মানে সব মিলিয়ে প্রায় 6,000 রকমের ফ্লোরা ফনা এখানে রয়েছে এই পার্টিকুলার লেকটা। স্পাইট অফ দ্য ফ্যাক্ট যেটা শীতকালে বা দীর্ঘ সময় ফ্রোজেন থাকে। না, দীর্ঘ সময়, একটা সময় দীর্ঘ সময় ফ্রোজেন থাকতো, এবং এইটা ফ্রোজেন থাকার জন্য রাশিয়ার ইতিহাসটা ওইভাবে তৈরি হয়েছে আর কি। মানে সাইবেরিয়ার একটা প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা বৈকালের সাউথ সাইডে থাকে আর কি, টুয়ার্ডস মঙ্গোলিয়া, তারা কিন্তু তাদের 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 বলে হচ্ছে বুরাটিয়া। মানে তারা হচ্ছে অ্যাকচুয়ালি বৈকালের ওপরই তাদের জীবন যাপন হয় আর কি। হ্যাঁ, তো তারা যেটা করতো, তাদের একটা মানে কি বলবো, সেলফ সাস্টেনেবল লাইফ ছিল। সারা বছর হুম, তারা সেভাবে নিজেদের জীবন যাপন করতেন। এবং ফাইনালি এই এই শীতের সময়, তখন তখন বৈকাল বোধহয় 6 মাস, 5 মাস, 6 মাস জমে থাকতো। তখন ওরা ট্রেড করতো, মানে বৈকালের ওপর আচ্ছা, দিয়ে ওরা সব জিনিসপত্র নিয়ে আসতো, নিয়ে এসে বিক্রি করতো এদিকে। এদিকটা হচ্ছে প্রপার রাশিয়া, মানে আমি বলতে চাইছি ওয়েস্ট, নর্দার্ন সাইডটা, সরি হ্যাঁ, হ্যাঁ, নর্দার্ন না, এটা হচ্ছে নর্থ হলে আমি বলে দিচ্ছি, এটা নর্দার্ন সাইডটা, রাইট, নর্দার্ন সাইডটা। আর সাদার্ন সাইডটাতে যেটা ছিল সেটা হচ্ছে খুব রিমোট। তো আচ্ছা, এবার এখন রাস্তা রাস্তা হয়ে গেছে, পুরো লেকটা ঘুরে আসতে হবে। যদি আসতে হয় তাহলে পুরো ঘুরে আসতে হবে, কিন্তু ওরা তাই আসে এখন। কারণ এখন গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আস্তে 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 বৈকাল লেকের উপরও তার ইম্প্যাক্ট হচ্ছে। এখন স্বাভাবিক। লেকটা মানে কম জমতে জমতে এখন আর মাত্র 1 মাস, বা হয়তো কোনো কোনো বছর আমি শুনছি মানে প্রপারলি জমলোই না, এরকম হচ্ছে। তাই, হ্যাঁ, তো আচ্ছা। তো হ্যাঁ, সেই এই জিনিসটা চলে যাচ্ছে, কিন্তু এটা এতটা জমা। আমার মনে আছে আমরা কিন্তু এই লেকটা ক্রস করেছিলাম, মানে এপার থেকে ওপার গাড়ি চালিয়ে গিয়েছিলাম পুরো এর লেকটা। ওপর দিয়ে? হ্যাঁ, এই জায়গাটা অসম। দিয়ে যাওয়া যাবে না, এই জায়গা তো কিন্তু এখানে লেকের অন্য জায়গায় ছবি আছে, তোমার দেখাবো, মানে দেখবে একদম প্লেন, তুমি জাস্ট আচ্ছা, গাড়ি চালিয়ে যাও। এবার অনেকটা চালানোর পর তুমি দেখলে যে ক্র্যাক, তখন আবার তোমাকে চেঞ্জ করতে হবে, মানে সেইগুলো হচ্ছে ব্যাপার। এবং যদি আইসের সামান্য ক্র্যাকও থাকে, তখন ওই বোঝার জন্য একটা সঙ্গে লোকাল গাইডকে রাখতে হবে। হ্যাঁ, সে আর কি লাঠি নিয়ে ঠোকে ওই বরফের উপর, হ্যাঁ, এবং ঠুকলে যে আওয়াজটা হয়, সেই আওয়াজ, রাইট, সেই সাউন্ডটা শুনে ও থিকনেস বুঝে যায়, এবং বুঝতে পারে কারেক্ট। যে এখান থেকে গাড়ি যাবে কি যাবে না, এবং সেইভাবে নেভিগেট করে। তো আমাদের এরকম নেভিগেট লাগে। এবং আমরা এই লেকটা হচ্ছে, যেখানটা লেকটা বিরাট বড় লেক, কিন্তু মানে হ্যাঁ, লম্বায় হচ্ছে 600 কিলোমিটার, মানে দার্জিলিং রাইট, থেকে কলকাতা, ঠিক আছে। এক্স্যাক্টলি। মানে ম্যাপে তো পরিষ্কার, ওয়ার্ল্ড ম্যাপে দেখতে পাওয়া যায় একদম হ্যাঁ, তো এক ছশো ফালি সরু। কিলোমিটার হ্যাঁ, একবারই ছবি 600 কিলোমিটার লম্বায়। আর যেটা চওড়া সেটাও হচ্ছে, মানে মিনিমাম চওড়া জায়গাটাও হচ্ছে প্রায় 90 থেকে 100 কিলোমিটার, যেটা মিনিমাম আচ্ছা, চওড়া। তো ওকে, আমরা ওই মিনিমাম চওড়া রেঞ্জটাই পেরিয়েছিলাম। আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে ভোর 4টে, মানে জাস্ট সূর্য উঠেছে আমরা স্টার্ট করেছি, ঠিক আছে। আচ্ছা, কারণ ওখানে তো, ওটা তো অনেকটা নর্থে, তো কারেক্ট, সূর্য আগে ওঠে।
তো অবভিয়াসলি উঠেছে আর আমরা স্টার্ট করেছি, কিন্তু তাতেও যখন ওই পারে গিয়ে পৌঁছেছি সমস্ত কিছু ঘুরে গিয়ে ওই হাজার জায়গায় আটকে যাচ্ছি, দেখতে পাচ্ছি তীর কিন্তু কি রাস্তা খুঁজে পাচ্ছি না, সে করে টোরে তখন বাজে সন্ধ্যে 7টা। তো সে 12 ঘন্টার বিরাট বেশি। অ্যাডভেঞ্চার হয়েছিল, হ্যাঁ অন্ধকার হয়ে যাচ্ছিল। আমরা তো শেষের দিকটা ভয় লাগতে শুরু করেছি, দেবো যদি আটকে যাই কি হবে, আটকে গেলে ক্যাম্প করতে হতো ওর ওপরে। আমি দেখছিলাম যে ওখানে মাঝখানে মাঝখানে কিছু মানে ফিশিং ক্যাম্প আছে, যেগুলো ক্যাম্প মানে ছোট ছোট একটা লোকই আইস ফিশিং করছে। আইস ফিশিং আচ্ছা। মানে হচ্ছে জাস্ট মাটিটা খুঁড়ছে বা এই বরফটা খুঁড়ছে, তলায় তো জল, সেখানে মাছ ধরছে তুলে আনছে এরকম ভাবে। হ্যাঁ, আমরা ওখানে বসে চা খেয়েছিলাম ওই লেকের মধ্যে। তো চা খাওয়ার সময় মনে আছে চাটা বানিয়েছিলাম, চা বানানোর জন্য জল নেই, সেই লেক খুঁড়ে তলা থেকে জল বার করে তারপর গরম করে চা খেয়েছিলাম। আচ্ছা, আমি এলাম আশ্চর্য। এটা বলতে যে ওই লেকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলে, এই পার্টটা যখন বলছিলে সৌনকের মুখে যে আলোটা খেলে গেল, ওই জায়গাটায় ও মনে হলো যে হ্যাঁ আমি কেন ছিলাম না ওখানে। বাবা, লেকের কারণ গাড়ি চালানোর সাহস আমার নেই। বাপরে। তাও ভালো। আচ্ছা, এত গল্প শুনছো, লেক টেক নিয়ে কোনো গান ফান মনে পড়ছে না? রবীন্দ্রনাথ কি জীবনে লেকের ধারে বসে কিচ্ছু লেখেনি? হ্যাঁ, লেকের ধারে বসে লিখেছিলেন, কিন্তু সে গানটার সুর পাওয়া যায়নি। আমরা কি সেটার কথা বললাম নাকি, না বলিনি বোধহয়, না? কথা না, মানে বেড়ানোর বলনি কথা তো। বলতে বলতে রবীন্দ্রনাথ হাঙ্গারিতে লেক বালাটলের পাশে বসে লিখেছিলেন একটি গান, পান্থ পাখির রিক্ত কুলায় বনের গোপন ডালে। বড় সুন্দর শুনতে। এরা সুর মেচেনি আর কি, সুরটা বনের ডালেই ভেসে গেছে আর কি। কিন্তু এর আগের দিন উনি লিখেছিলেন, যতদূর মনে পড়ছে, সম্ভবত 30শে অক্টোবর একটি গান লিখেছিলেন, দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে। বড় সুন্দর তাহলে গান। সেটা সেটা শোনাও 2 লাইন। আম, আচ্ছা, ঠিক আছে। হুম 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 হুম। দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে, গানের পরশ প্রাণে এলো, আপনি তুমি রইলে দূরে দিনের বেলায়। এবার আমরা একটা নতুন মহাদেশে আসি বলুন। আমরা এতক্ষণ মোটামুটি এশিয়াতেই, এশিয়ার অসংখ্য সম্পদের মধ্যে ছিলাম। আহ আরেকটা এশিয়া প্রাচীন, লার্জেস্ট। হ্যাঁ, নাইল, ইজিপ্ট। আমাদের আফ্রিকাতে কিছুক্ষণ থাকা হোক, তারপর আবার আমরা আরেকটা মহাদেশে যাব। ঠিক আছে। নাইল, নীল নদ। হ্যাঁ, নীল নদ। এটা আর কি বলার আছে, এই নদী, এটা নিয়ে তো কিছু বলার নেই। এটাও আর একটা সেই রকম অদ্ভুত নদী যেটা দক্ষিণ থেকে উত্তরে ফ্লো করে, ঠিক। এবং অবভিয়াসলি বিরাট লম্বা নদী। আহ, মানে এখন এখন অ্যামাজনকে দীর্ঘতম নদী বলা হয়, বাট এটা কিছুদিন আগে অবধি পরিগণিত হতো সবচেয়ে বড় নদী হিসেবে। এটা মেইনলি এর দুটো উপনদী আছে আর কি, একটা ব্লু নীল একটা হোয়াইট নীল, যেটা তৈরি হয় হচ্ছে অলমোস্ট মানে যেটা হচ্ছে সেন্ট্রাল আফ্রিকা, মানে যেখানে আমরা আমাদের লেক ভিক্টোরিয়া আছে, মানে যেখানে ধরো এই সমস্ত সেরেঙ্গেটি বা হুম হুম। উম, আমাদের যে জঙ্গলগুলো আছে না খুব ফেমাস ফেমাস, মাসাই মারা, কেনিয়া, তো কেনিয়া তানজানিয়া রিজিয়ন থেকে এই ব্লু আর হোয়াইট নীল তৈরি হয়, এবং ওরা প্যারালালি আসতে থাকে, আস্তে 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 এসে সুদানের যে রাজধানী খার্তুম সেখানে এসে দুজন মিট করে। মিট করার পর তারপরে নর্থে ইজিপ্টে ঢোকে আর কি। হুম। তো এইটা হচ্ছে প্রথম, মানে খুব শুরুর জায়গা যেখানে নীলটা মিশে গেছে, মানে একদম টোটাল নীল দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, তার আচ্ছা। আগে অব্দি ও ব্লু আর হোয়াইট হয়ে আসছিল আর কি। তো এই জাস্ট ঢোকার আগে এই সুদানের বা এই ইজিপ্টের জাস্ট ঢোকার আগে সেখানেই ওটা মেশে, তো মেশে নীল নদ নাম নেয়, এবং নাম Great. নিয়ে এরকম একটা পুরো ধূসর মরুভূমির মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি তো ভেজিটেরিয়ান। উম, হ্যাঁ মানে ইয়েতে ভূমধ্যসাগরে পড়ে। কিন্তু তার জন্য এত এত বড় একটা সভ্যতা, ইজিপশিয়ান সিভিলাইজেশন তৈরি করার জন্য যে মেইন ভূমিকা, পুরোপুরি একটা বালি এবং কিচ্ছু নেই, অন্য কিচ্ছু এখানে নেই, আর মানে কিছু অন্য কিছু নেই, শুধু আছে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই নদীটা, এই নদীটার উপর রাইট। বেশ করে সব। এই নদীটা এত, মানে কি বলবো, মানে এত রকম ফ্লোরা আর ফনা নদীতে মধ্যে, এত রকম খাবার, মাছ, খাবার দাবার, ওদের কোনো অসুবিধাই হতো না, ওরা মানে নদীর ওপর ভীষণভাবে ডিপেন্ড। আর জল তো নেই,
আর এই নদীতে কোনোদিন কোনো জলের অভাব হয় না, মানে এটা যদিও ডাইরেক্টলি স্নোফেড রিভার নয়, হুম আসছে হচ্ছে আফ্রিকা থেকে, দুটো লেক থেকে, কিন্তু হুম কখনো জল কমে না। তো নীল একটা ইতিহাস, নীলের কথা মনে পড়লেই মমি মনে পড়ে, নীলের কথা মনে পড়লেই, নীল নদ মনে পড়লেই মিশর, ইজিপ্ট, মমি, তুতান খামেন, কত কত কিছু মনে পড়ে যায়। নীল নদ একটা আর অন্যরকম। বলো। ভিক্টোরিয়া ফলস এর কথা উল্লেখ করলে একটু আগে, আমি যদি খুব ভুল না শুনে থাকি, তাই কি? হ্যাঁ, হ্যাঁ, ভিক্টোরিয়া লেক, ভিক্টোরিয়ার কথা উল্লেখ করেছিলাম, তবে ঠিক ভিক্টোরিয়া ভিক্টোরিয়া, ওকে। ফলস, ভিক্টোরিয়া ফলস এর কথাও বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর জায়গা সেটাও, সেটা নিয়েও আমরা আলোচনা করতে পারি, কোনো তাহলে আসা সমস্যার যাক কিছু নেই। ভিক্টোরিয়া ফলস। এটা জিম্বাবুয়ে, রাইট? এটা হচ্ছে এই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে সামনে, দেখতে পাচ্ছ হ্যাঁ ব্রিজ? হ্যাঁ। এই ব্রিজটার বাঁ দিকটা হচ্ছে জিম্বাবুয়ে, ডান দিকটা হচ্ছে জাম্বিয়া। ওটা হচ্ছে ওকে কানেক্টার ব্রিজ আর কি, ওকে। ঠিক আছে? তো নদীটা এবার তুমি বেসিক্যালি এটা জাম্বেজি রিভার, পুরো হুম। রিভারটা ড্রপ করছে আর কি। আর মানে এটা মানে কিছুটা অনেক সহজলভ্য হলেও মানে কিছুটা নায়াগ্রা ফলস এর কনসেপ্ট, মানে নদী চলতে চলতে জাস্ট হঠাৎ করে নদী ড্রপ করছে। হ্যাঁ, কিন্তু কিন্তু নায়াগ্রার সঙ্গে যেটা বিরাট তফাৎ, সেটা হচ্ছে এর লেংথ এবং ফল দুটোই দুটোই নায়াগ্রার আকাশ পাতাল। ডাবলেরও বেশি, ডাবলেরও এক্স্যাক্টলি। বেশি। হ্যাঁ, তো বিরাট বড়, এবং এই এত লম্বা একটা ওয়াটার ওয়াল, মানে দেখো অনেক জায়গাতেই ওয়াটার ওয়াল থাকে কিন্তু ভেঙে ভেঙে যায়, কিন্তু এই যে ঠিক। কনস্ট্যান্ট একটা ওয়াটার ওয়াল, এই ওয়াটার ওয়ালটার লেন্থ হচ্ছে, এটা তো আমরা ওপর থেকে তুলেছি, মানে এরিয়াল শট আর কি, কিন্তু রাইট তুমি যদি এইটা মাপো, এই ওয়াটার ওয়ালটা কিন্তু 2 কিলোমিটার লম্বা, বুঝতে পেরেছো? মানে তুমি রাইট হেঁটে যদি এদিক থেকে ওদিক যেতে যাও, ইট উইল বি এ লং ওয়াক আর কি, যে রাইট ফলসের রাইট। মাথা থেকে ও মাথা পৌঁছানো। তো সেটা একটা খুব সুন্দর এবং অবভিয়াসলি খুব মানে ভেরি রিচ বায়োডাইভার্সিটির জায়গা এটা। আর এই দুটো দেশকে ভাগ করছে আর কি, রাইট। জাম্বেজিয়া, এই জিম্বাবুয়ে আর জাম্বিয়াকে। ওকে, হ্যাঁ। আহ, ভিক্টোরিয়া এটা ফলস এতে আহ, আরেকটা খুব বৈশিষ্ট্যপূর্ণ এই ছবিটা বলতে বলতে এসে গেছে, এইটার একটুখানি হ্যাঁ, বর্ণনা বল। দেখো এটা বর্ণনা মানে এটা খুব ইন্টারেস্টিং একটা শট। এটা শুধুমাত্র কিরকম হয় আমি বলছি, মানে যেহেতু অত বড় একটা জলের ধারা পড়ছে, 2 কিলোমিটার চওড়া, এবং অতটা মানে ড্রপ করছে জলটা, তো এখানে জলে মিস্ট মারাত্মক বেশি আর কি। এবার রাইট। জলে মিস্ট যত বেশি হবে, তত সেখানে রেনবো থাকার চান্স বেশি হয় আর কি। হ্যাঁ, এবং এই পার্টিকুলার ফলসটাতে তুমি বেশিরভাগ সময় রেনবো দেখতে পাবে, ম্যাক্সিমাম সময় তুমি রেনবো দেখতে পাবে, একটা না একটা রেনবো লেগেই থাকছে এরকম, হুম হুম। এরকম ব্যাপার। কিন্তু যেটা মজার সেটা হচ্ছে যে পূর্ণিমার রাতে যখন চাঁদের আলোর জোর খুব বেশি থাকে, তখনও মিস্ট ইজ গুড এনাফ টু স্ক্যাটার দ্য লাইট, যাতে হুম। করে কিনা এই এই আলোর, যেটাকে আমরা কি বলতাম ওটাকে, বিচ্ছুরণ, সেটা হওয়ার ফলে যে আলটিমেটলি যে রেনবো তৈরি হয়, রামধনু তৈরি হয়, সেটা তৈরি করে। এবং ওখানকার লোকজন এটাকে ভালোবেসে সুন্দর নাম, মিষ্টি নাম দিয়েছে, সেটার নাম হচ্ছে মুনবো, মানে যেহেতু মুন লাইটে Okay, তৈরি, তাই এটার নাম হচ্ছে মুনবো। এবং যেতে এটা পারে বাংলায় হয়তো। রাত্রিবেলা, হ্যাঁ এটা রাত্রিবেলা তোলা। এই ছবিটা যতটা সুন্দর দেখতে, আমারও খুব সুন্দর লাগছে দেখে, চোখে দেখা আরো অনেক বেশি সুন্দর, অবশ্যই। এবং প্রচন্ড কঠিন হচ্ছে ছবিটা তোলা। তো খুব খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, অবভিয়াসলি চাঁদের আলোয় কখনো আমরা দেখিনি এরকম। আর একটু দক্ষিণে নামি, এটাও একটা ঐতিহাসিক জায়গা, কেপ টাউন, কেপ অফ গুড হোপ। হুম, কেপ অফ গুড হোপ, উত্তম আশা অন্তরীপ। এটা অ্যাকচুয়ালি বাংলায় বলা হয় উত্তম আশা অন্তরীপ। এবার কেন এটাকে কেন গুড হোপ বলতো, কারণ হচ্ছে যে ওরা মনে করতো যে অ্যাকচুয়ালি এখানে না একটা এই বেটা, মানে যে বেটার পাশে কেপ টাউন, সেই হুম বেটা হুম। একটা ফলস বে। ফলস বে মানে হচ্ছে, মানে ওর ওখানে অ্যাকচুয়ালি কন্টিনেন্টটা শেষ হয় না, কন্টিনেন্টটা আরো কিছুটা গিয়ে কেপ অফ গুড হোপ নয়, কেপ অফ আগুলহাস বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে আফ্রিকান রাস পয়েন্ট, ঠিক আছে? সেখান থেকে ঘুরে, এবং ঘুরে ভারত মহাসাগরে ঢোকা যায়। সুয়েজ হুম। ক্যানাল হওয়ার আগে অবধি আর কি আহ, কোনো উপায় ছিল না। ইউরোপ থেকে এশিয়াতে আসা জলপথে একমাত্র উপায় ছিল হচ্ছে এইভাবে আফ্রিকাটাকে পুরো প্রদক্ষিণ করে আসা। সেটা হুম। অনেকটা লম্বা, এবং অবভিয়াসলি যেটা হয় সেটা হচ্ছে যে এই কেপ অফ গুড হোপ এই রিজিয়নটাতে, যেহেতু একটা হচ্ছে ফলস কেপ থাকে, এটা দেখে মনে হবে অনেকটা ঘুরে গেছে, এবং জাহাজ নিয়ে ঘুরতো। এবং এখানে সবসময় যেটা হয়, এখানে দুটো কারেন্ট মেশে আর কি, বেঙ্গুয়েলা আর আগুলাস বলে দুটো কারেন্ট, সি ওশান কারেন্ট মিট করে।
তার ফলে জলে প্রচন্ড টার্বুলেন্স হয়। তো ও ঝড় জল হলেই, একটু ঝড় জলের সময় এত টার্বুলেন্ট ওয়াটারে ওরা যেই এখানে টার্ন নেওয়ার চেষ্টা করতো, সঙ্গে সঙ্গে, আর খুব রকি জায়গাটা, আচ্ছা সবকিছু মিলিয়ে যেটা হতো যে প্রচুর লোক মারা যেত, প্রচুর জাহাজ ডুবিয়ে গেছে, লট অফ শিপরেক্স হ্যাপেন্ড হিয়ার। সেই জন্য লোকজন মানে ভালো নাম রাখতো, কি ওটার নাম রেখেছিল উত্তম আশা, মানে কেপ অফ গুড হোপ, লেটস হোপ গুড দ্যাট উইল ক্রস, এরকম একটা So ব্যাপার ছিল। actually there was nothing good about it. নাথিং গুড অ্যাবাউট ইট, কারণ এর পরে ছিল অ্যাকচুয়াল কেপ আগুলাস, যেটা ক্রস করলে তুমি বেরোতে পারবে আর কি। তো আচ্ছা জল এখানেও আমাদের জীবনে কিভাবে জড়িত, মানে কেপটাউন খুব সুন্দর একটা শহর, এবং সেই শহরটা তুমি দেখো পুরোটাই হচ্ছে এই এই এইটার এই মানে কেপটার চারদিকে বেস করে তৈরি। এটা অ্যাকচুয়ালি আটলান্টিক ওশেন, এবং তার চারপাশটা ঘিরে তৈরি আর কি। আটলান্টিকের আমি বলবো এটা ইস্ট সাইড, এর ঠিক অপোজিট সাইডটা হচ্ছে ব্রাজিল। যদি স্ট্রেট ফ্লো করো তাহলে ইউ রিচ দ্য সাউথ আমেরিকা। তো কিন্তু কেপটাউন আমার দেখা পৃথিবীর ওয়ান অফ দ্য খুব সুন্দর শহর। মানে আমি শহর আচ্ছা খুব একটা পছন্দ করি না, শহর ভালোবাসি না, যেরকম তুমি বললে আমিও শহর দেখতে ভালোবাসি না, কিন্তু এই একটা শহর আমাকে খুব ভালো লেগেছিল আর কি, কেপটাউন। আচ্ছা খুব খুব সুন্দর। তো সেই শহরটা খুব বিউটিফুল, এবং একদম পাহাড়ের ওপর, পাহাড় এবং সমুদ্র সবকিছু নিয়ে, সেই জন্যই হয়তো ভালো লেগেছিল, মানে মানে শহর হিসেবে হয়তো নয়, এত পাহাড় সমুদ্র ছিল বলে। তাহলে এবার শহর থেকে মরুভূমির দেশ মহাদেশ আফ্রিকা থেকে একেবারে সম্পূর্ণ উল্টো মেরুই ইনফ্যাক্ট উত্তর মেরু, আর্কটিক ওশন, আর্কটিক সি রাদার তোমার এখানে লেখা রয়েছে। আর্কটিক সি, হ্যাঁ এক্স্যাক্টলি, আর্কটিক ওশান বা আর্কটিক সি একই ব্যাপার। এটা ছবিটা তোলা হচ্ছে একদম টিপিক্যাল আর্কটিক সিরও একদম মাথায়। আর্কটিক সি অনেক জায়গায় দেখা যায়, যেখানে আইসল্যান্ডের কাছাকাছি আর্কটিক সি দেখা যায়, যেখানে এই জিনিসগুলো দেখা যায় না। এই যেটা দেখা যাচ্ছে সামনে বরফ বা হুম যেগুলো যেগুলো ভাসছে, এগুলো মানে সবই হচ্ছে আইসবার্গ আর কি, হিমশৈল যাকে আমরা বলি। অবভিয়াসলি ভেবে নাও মোটামুটি যেটা ভাসছে তার অবভিয়াসলি তার সেটা 1/10 তার 9/10 তলায় রয়েছে কিন্তু। ঠিক হ্যাঁ, তো 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 এবার যে দূরে দেখতে পাচ্ছ, যেগুলো পাহাড়ের মতো দেখতে, দূরে দেখাচ্ছে পাহাড় অনেক দূরে দূরে, ল্যান্ডস্কেপটা খেয়াল করো, একটু হ্যাঁ একটু দূরের দিকে তাকাও, হ্যাঁ ওগুলো কিন্তু সবই আছে আইসবার্গ, একটাও রাইট মাউন্টেন নয়। তার মানে রাইট আইসবার্গের সাইজটা ভাবো, তাহলে বুঝতে পারবে যে কি কতটা লেভেলের আইসবার্গ বড় হতে পারে। এবং তুমি যখন নর্দার্ন সাইডে থাকবে, তখন বড় আইসবার্গ কি করতে পারে, সেটা থেকে আমরা আন্দাজ এক্স্যাক্টলি করতে পারি টাইটানিকের কি হয়েছিল। তো 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 ব্যাপারটা হচ্ছে এটা একদম মানে দেখে আমার প্রথমে বিশ্বাস হয়নি, আমি তো জিজ্ঞেস করছিলাম যে এটা তো নিশ্চয়ই পাহাড়, তো সেগুলো একটা পাহাড় না, এগুলো ভেসে ভেসে আসছে সব। হ্যাঁ, তো কোনো পাহাড় বলে ব্যাপার নেই এখানে। এই যেটা গ্রিনল্যান্ডের যে গ্লেশিয়ার, সেই হুম গ্লেশিয়ারটাই আস্তে আস্তে অ্যাজ এ মানে আইসবার্গ এসে হুম জলের মধ্যে ঢোকে, এবং তারপর ধীরে 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 মেল্ট হতে থাকে। এবং হুম এটা হুম অবভিয়াসলি গ্রিনল্যান্ড হচ্ছে লার্জেস্ট মাস অফ দ্য সুইট ওয়াটার রিজার্ভ ইন আর্থ। তো রাইট সবচেয়ে বড় জায়গা, যে জায়গাটাতে পুরো কাভার, যদিও এগেন ফর গ্লোবাল ওয়ার্মিং দুঃখের ব্যাপার হচ্ছে যে আমাদের অনেকটাই গলে যাচ্ছে বরফ, এবং অনেক ফাস্ট গলে যাচ্ছে, যেটার জন্য এই গ্লোবাল ওয়ার্মিং, উষ্ণায়ন, নানা ধরনের সমস্যা এবং তার ইম্প্যাক্ট মানুষের জীবনে এবং মনে দুই হুম জায়গাতেই পড়ছে। এবং ঠিক তাই এবং অবভিয়াসলি এই যে একটা অদ্ভুত তুরে ব্যাপারের মধ্যে আমরা এবছর আটকে আছি, কোভিড বছর, তো তারও একটা ওয়ান অফ দ্য রিজন হয়তো সবাই বলছে গ্লোবাল ওয়ার্মিং, মানে এই ধরনের ভাইরাস নাকি আরো বেরোবে ভবিষ্যতে, বেরোতে পারে সাথে যত, পার্মাফ্রস্ট হ্যাঁ, শুনে হ্যাঁ লেয়ার গুলো যত সরে যাবে, এগুলো সব পার্মাফ্রস্ট এই রিজিয়নটা। তো এখানে হুম এখানে জল বলতে দেখো, জল কোথা থেকে তৈরি হয়, এখানে জলের একদম শুরুর জায়গাটা দেখছি আমরা, সেই ইনিশিয়াল পার্ট, মাঝখানে মাঝখানে দেখো কিছুটা কিছুটা নীলচে একটা ভাব আছে বরফের মধ্যে, সব জায়গাতে একটা কিরকম একটা ব্লুইশ শেড, মাঝে মাঝে দেখো, খেয়াল করবে বুঝতে পারবে, আগে দেখাচ্ছে। এই ব্লুইশ শেডটা তুমি ইয়েতেও দেখেছিলে, বৈকালের যে আইস, সেখানেও হ্যাঁ দেখেছিলে। তো এই ব্লুইশ শেডটা সবসময় আসে না, ব্লুইশ শেড বরফের মধ্যে তখনই আসে যখন সেই বরফটার মধ্যে রিচ অক্সিজেন কন্টেন্ট থাকে। হ্যাঁ, আচ্ছা তো অক্সিজেন কন্টেন্ট যখন খুব বেশি হয়, তখন অক্সিজেনটা ওই কালারটা দেয় আর কি। আচ্ছা ওটা ওটা ফিজিক্স, ওই পার্টটা ফিজিক্স আর কি। আলো পড়লে কেন
ওর মধ্যে দিয়ে যখন অক্সিজেনের মধ্যে দিয়ে যায় যখন কেন নীলটা ওই বেশি রংটা করে। বিস্তারিত হয়। হ্যাঁ হ্যাঁ, তো এইরকম ব্যাপার। এটা এটা খুব দারুণ একটা অভিজ্ঞতা, দারুণ একটা জায়গা গিয়েছিলাম, বা দারুণ একটা খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল, এবং আমরা শীতকালে গিয়েছিলাম যাতে করে কিনা, অবশ্যই। হ্যাঁ যাতে করে কিনা আমরা রাতটা বেশিটা পাই, দিন অল্প, যাতে আমরা একটু মানে মেইন টার্গেট একটা ছিল হচ্ছে অরোরা বোরিয়ালিস দেখা, কিনা মানে মেরুজ্যোতি, সেটা দেখা। ভবিষ্যৎ ইন ফিউচার এই স্লটেই কখনো একটু পরে দেখবো আশা করি। এরপরেই দেখবো। আমাকে যদি একটা ছবি বাঁচতে বলা হয় তাহলে আমি এটা বাঁচবো। আহা, এর জাদুটা এটা হচ্ছে আকাশে, তার প্রতিবিম্বটা এটা জলে পড়েছে। হ্যাঁ, এটার জাদুটা আকাশে, এবং এটার জাদুটা হচ্ছে এর ডাইনামিজমে, যেটা ছবিতে ধরা পড়ছে না। এটা ঠিক। যে এটাকে ডান্সিং লাইট আর কি, মানে এটা কনস্ট্যান্টলি নাচে, এবং এই যে জায়গাটা এখন ছবিতে দেখা যাচ্ছে সেটা পরের সেকেন্ডেই হয়তো কমপ্লিটলি অন্য দিকে নড়াচড়া করবে, বা তোমার মাথার উপর, আমাদের মাথার উপর দেখা যাবে, বা আমাদের হুম হুম। পেছনে চলে যাবে, মানে বিভিন্ন জায়গায়, মানে পুরো জায়গা জুড়ে একটা দাপাদাপি করবে লাইট, এবং লেজার শো, মানে গডস লেজার শো বলে এটাকে। এবং এটা বেসিক্যালি কি বলবো, মানে সাইন্টিফিক কজটা তো অনেক বড়, মানে এর পেছনে করোনাল ডিসচার্জ হয় সান থেকে, সেই হুম করোনাল ডিসচার্জ গুলোর মধ্যে ইলেকট্রন পার্টিকেল থাকে, সেগুলো এসে আমাদের যে আয়নোস্ফিয়ার আছে সেই আয়নোস্ফিয়ারে হিট ঠিক। করে, এবং আয়নোস্ফিয়ারের মধ্যে আমাদের অনেক গ্যাস থাকে, যেগুলো ধরো নাইট্রোজেন, মোস্টলি হুম হুম। নাইট্রোজেন থাকে, এবং কিছুটা অক্সিজেন থাকে। ঠিক আছে, তো হুম। ওই নাইট্রোজেন অক্সিজেন গ্যাস এই দুটোই হচ্ছে মেন থাকে। এবং যেটার জন্য নাইট্রোজেনে যখন হিট করে, নাইট্রোজেন কাইন্ড অফ আমাদের যেরকম টিউবলাইট জ্বলে যে প্রক্রিয়ায়, ঠিক সেরকম ভাবে ও একটা লাইট ডিসচার্জ করে আর কি, মানে যখন লাইট এমিট করতে শুরু করে, তুমি যখনই ওই পার্টিকেলটাকে, একটা চার্জ পার্টিকেলকে ওই হিট করবে একটা ইলেকট্রন দিয়ে, তো তখন ও অবভিয়াসলি ভেঙে গিয়ে চেষ্টা করবে আয়নাইজড একটা হয়ে যাবে লাইট যতদূর বিকিরণ, লাগে। হ্যাঁ আয়নাইজ হয়ে গিয়ে একটা আলো বিকিরণ করার চেষ্টা করবে, এবং সেই আলো বিকিরণটার রং কি হবে সেটা ডিপেন্ড করছে গ্যাসটার উপর, যে গ্যাসটা ডিসচার্জ হয়েছে আর কি। তো অক্সিজেনের নর্মাল রং হচ্ছে সবুজ, যে জন্য ভীষণভাবে সবুজ দেখা যায়। আর আচ্ছা নাইট্রোজেনের রং হচ্ছে ওই যেটা দেখতে পাচ্ছ অন্যটা সাইডে লাল টাইপের, লালচে। ঠিক আচ্ছা আছে, তো আচ্ছা। এবার যেদিন যেদিন খুব বেশি করোনাল ডিসচার্জ হয়, সেদিনকে ও নানা ধরনের গ্যাসকে হিট করে, হিলিয়ামকে যখন হিট করে তখন একদম ডিপ রেড আসে। তো সেটা আচ্ছা একটা অদ্ভুত দেখতে হয় আর কি। তো রেড, ইয়েলো, গ্রিন, মানে নানা রকম ভায়োলেট মিক্সচার, মানে একটা অদ্ভুত রং। আর তার সঙ্গে হচ্ছে যে পুরো করোনাল ডিসচার্জ তো হচ্ছে একটা আকাশের মধ্যে হচ্ছে, এবার তাতে যে তার যে নড়াচড়া বিস্তীর্ণ এরিয়া জুড়ে, সেটা দেখাটা, এটা একটা বিরাট ব্যাপার, খুব ভাগ্যের ব্যাপার। এটার জন্য প্রচুর লোক যারা এই অরোরা চেস করে, তাদের অরোরা চেজার বলে, তারা দিনরাত চেস করে। আমরা এমন একটা জায়গায় ছিলাম, এখানে চেস করতে হচ্ছিল না, অরোরাই রোজ আমাদের চেস করছিল। তো আমরা মোটামুটি 5-6 দিন টানা দেখতে পেয়েছিলাম এরকম। হ্যাঁ, তো হ্যাঁ, জীবন খুব সার্থক। মানে এই পরপর 4 দিন 5 দিন অরোরা দেখতে পাওয়া অ্যাবসলিউটলি জীবন সার্থক। সত্যি জীবন এর সার্থক, সত্যি জীবন সার্থক। এইটা দেখার থেকে, এর থেকে বড় বোধহয় ন্যাচারাল ওয়ান্ডার আমার মনে হয় না আর কিছু হতে পারে। অসম্ভব সুন্দর। ঠিক ঠিক। কানাডাতেই থাকি, আরেকটু নিচে রকি মাউন্টেন্স। রকি মাউন্টেনের একটা রকি মাউন্টেন আমার একটু কিঞ্চিত দেখার সৌভাগ্য হয়েছে জীবনে, গ্লেশিয়ার ন্যাশনাল পার্ক ইউএসএ থেকে। একটু হ্যাঁ, দুর্বলতা আছে, যদিও তুমি যেভাবে দেখেছো সেটার কোনো তুলনাই আসে না। তো না না, ওই একই রকি মাউন্টেন, যেটা ইউএস থেকে এসে কানাডায় ঢুকেছে। তো তুমি যদি কানাডিয়ান রকি মাউন্টেনের কখনো সম্বন্ধে জাস্ট গুগল করো, কানাডিয়ান রকিজ, বা রকি বিউটিজ, বা রকি গুড বিউটিফুল ফটো শটস অফ রকিজ, এরকম বলে যাই করো না কেন, এনিথিং রিলেটেড টু রকি এবং ফটোগ্রাফ, এই জাতীয় যদি কিছু করো, এই ছবিটা তুমি দেখতে পাবে। ও এটা হ্যাঁ। হচ্ছে মোটামুটি সিগনেচার শট আর কি রকি। ঠিক আছে, এই লেকটার নাম হচ্ছে লেক মোরেন। আমরা অবভিয়াসলি সিগনেচার শটটা নিতে পারিনি, কারণ সিগনেচার শটটা ভোরবেলা নিতে হয়, এবং ভোরবেলা সেদিন আমরা গিয়েছিলাম, কিন্তু ওয়েদার ওয়াজ নট ফেভারিং, তো আচ্ছা, সেখানে নিতে পারিনি। যেটা হয় সেটা হচ্ছে যে মানে সূর্যটা, তুমি বুঝতে পারছো এখন সূর্যের আলোটা দেখো একদম বাঁ দিকের যে বাঁ পাহাড়টা, তার দিকে উপর পড়েছে, সূর্যের হ্যাঁ। আলো পড়েছে। হ্যাঁ, তখন হয়তো এবার অবভিয়াসলি সকালবেলা তুমি ভেবে দেখো, সকালবেলা যেটা হবে সূর্যটা উল্টো দিক থেকে আসবে, তার ফলে যে স্নো পিক গুলো আছে ওগুলোর উপর সূর্যটা পড়বে আর কি। হ্যাঁ, তো রাইট। স্নো পিক গুলোর উপর সূর্যটা যখন পড়বে, তখন যেটা হয়, তখন ওই যে নিচে যে ওর যে মাথাগুলো জ্বলতে শুরু করবে, মানে জাস্ট গোল্ডেন কালারের হয়ে যাবে টিপগুলো, এবং সেই টিপের রিফ্লেকশনটা জলে পড়বে হচ্ছে সেটা দেখার জন্য, যে জলের মধ্যেও দেখা যাবে গোল্ডেন।
হ্যাঁ, আর বাকি ওপরটা গোল্ডেন। এইটা তুমি দেখতে পাবে, এটা তুমি জাস্ট গুগল করলেই দেখতে পাবে এরকম একটা শট। তো সেই জায়গাটা, সেই লেক মোরেন দেখার জন্য গেছিলাম। লেকটা অতি সুন্দর লেক, অতি সুন্দর লেক, মানে এত ছোট, খুব যে বিরাট কিছু ব্যাপার আছে তা না, কিন্তু লেকটার মধ্যে যেন কি একটা আছে, মানে চারপাশে পাহাড় দিয়ে, রকি দিয়ে ঘেরা বলেই হোক বা কিছু বলেই হোক, খুব ফটোজেনিক লেক আর কি, পছন্দের। হুম, মানে ওই প্রতিবিম্বটা না থাকলে হয়তো হ্যাঁ, আহ, তাহলে তাহলে সামগ্রিক জমবে না। মাহাত্ম্যটা হ্যাঁ, হতো না। সেই একদম তাই, মেন আমার একটা প্রতিবিম্ব। জিনিস মনে আসে, সেটা পরে বলছি। পরের ছবিটাও কিন্তু সেই প্রতিবিম্বর সঙ্গে একটা খুব আহ, ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমি আমেরিকার বিখ্যাত টুরিস্ট স্পট লেক টাহোর কথা শুনেছিলাম, এইটা আমি শুনিনি সত্যি। লেক পিহো, এটা যদিও আমেরিকা নয়, এটা সম্ভবত দক্ষিণ আমেরিকা, রাইট? এটা দক্ষিণ আমেরিকা। লেকটাও হচ্ছে তোমার ক্যালিফোর্নিয়াতে, ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া বা নেভাদার বর্ডারে, মানে নেভাডা, অনেকটা হ্যাঁ ওই, বর্ডারে হ্যাঁ ওই, পড়ছে, তো ওই হ্যাঁ ওই ওই রিজিয়নটাতে হ্যাঁ। স্যান হোসে বা সান ফ্রান্সিসকো থেকে লোকজন ড্রাইভ করে যায়, নর্দার্ন ক্যালিফোর্নিয়া থেকে ড্রাইভ করে যাওয়া যায় এই জায়গাটাতে। এবং খুব সুন্দর, ওটাও সুন্দর জায়গা, ওখানে দারুণ দারুণ এরকম বাড়ি আছে, কিন্তু ডেফিনেটলি নট লাইক দিস। এটা টোরেস ডেলফিন পার্ক, এটা একটা পুরোপুরি অন্য জায়গা, অন্যরকম একটা ব্যাপার আর কি এর মধ্যে। এবং এটার যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে লাক দরকার। এটা এত সুন্দর একটা জায়গা, বাট ইট নিডস রিয়েলি লিটল বিট অফ লাক টু টু শো যে যে পার্কটা কত সুন্দর বা জায়গাটা কত সুন্দর। কারণ এখানে 365 দিনের মধ্যে 300 দিনের ওপরে বৃষ্টি হয়, ঠিক আছে? তো মাত্র 60-65টা দিন থাকে যেটা দিকে এইরকম আকাশ থাকে। এটা আচ্ছা, জাস্ট আমাদের একটা, এটা বলতে পারো ভাগ্য। আমরা এত ঠিক দূর থেকে ঠিক। ছিলাম বলেই ভগবান বোধহয় ওই 60 দিনের মধ্যে একদিন আমাদের দিয়েছিলেন। তো ওভারঅল খুব ভালো লেগেছিল টোরেস দেল পেন। আর এটা হচ্ছে আমার একটা স্বপ্ন, আমি জাস্ট বলে নিই, এটা বলা না বললে কম বলা হবে আর কি। সেটা হচ্ছে ওই ছোটবেলায় কোথাও একটা বেড়াতে গিয়ে, কোথাও মানে আমরা বাড়ি থেকে বেড়াতে যাওয়া মানে হচ্ছে ওই বিষ্ণুপুর টিষ্ণুপুর অব্দি ম্যাক্সিমাম যেতে পারতাম আর কি, তার বাইরে নয়। তো সব জায়গায় কোথাও একটা গিয়ে একটা আমার মনে আছে, কোন একটা জায়গাতে একটা ফটো স্টুডিওতে আমি কিন্তু এই ছবিটা দেখেছিলাম। আচ্ছা, তখন আমি ক্লাস 4-5-এ পড়ি এরকম। আমি ওই লোকটাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কোথাকার ছবি, বললো হিমালয়। আমি তো হিমালয় ও, অনেক খুঁজে তো আর এটা জোগাড় করতে পারিনি, পরে বুঝতে পারি যাচ্ছে এটা হচ্ছে এই জায়গাটা, এখানে আমায় যেতেই হবে, এরকম একটা হচ্ছিল। আলটিমেটলি গিয়েছিলাম এবং খুব ভয় ছিল যে যদি সত্যি ওয়েদার বাজে থাকে, দেখতে না পাই কিছু, কিন্তু সবই পেয়েছিলাম। খুব খুব ভালো, ভালো হয়েছিল ট্রিপটা। লাকি পাহাড়চির কথা শুনে আমার দু লাইন গান মনে পড়ছে। যেহেতু পরপর দুটো ছবি দেখলাম লেকের প্রতিবিম্ব, সেই জায়গা থেকে মনে পড়ছে। গানটার মাঝখানে আমি ওইটুকুনি ছোট করে গাইছি আর কি। তোমারও ছায়া পড়ে যে সরোবরে গো, কমল সেথা ধরে না, নাহি ধরে গো। জলের ঢেউ তরলতানে সে ছায়ালোয় মাতিল গানে, ফিরিয়া তারে ফিরিব তোরি বাহিরে, আর তো গতি নাহি রে মোর, নাহি রে। যে বাঁশি খানি বাজেছে তব ভবনে, সহসা তাহা শুনিব মধু পবনে। তাকায় রব দ্বারের পানে, শ্বেতানো খানি লইয়া কানে, বাজায় বিনা বেড়াবো গান গাহিরে, আর তো গতি নাহি রে মোর, নাহি রে। মনি করে ঘুরিব দূরে বাহিরে, আর তো গতি নাহি রে মোর, নাহি রে। এটা তোমার জন্য লেখা রবীন্দ্রনাথের। খুব সুন্দর গাইলে, দারুণ লাগলো। আচ্ছা, আমরা আহ, দক্ষিণ আমেরিকা সফরে বেরিয়েছি আপাতত। আম, এই লেকটা বোধহয় লেক কলোরাডো, বলিভিয়া, রাইট? বলিভিয়া।
আমি এটাকে কলোরাডো ভেবেছিলাম, মানে অর্থাৎ ইউনাইটেড স্টেটস এ ভেবেছিলাম, কিন্তু তারপরে ভুলটা শুধরে দিলেন নীলাঞ্জনাদি। এটা বলিভিয়ার লেক, এবং এটা একেবারে একটা আবার সম্পূর্ণ অন্য রকমের একটা রং, একটা অন্য রকমের আহ প্রেক্ষিতটা যেন একদম অন্যরকম লাগছে। এক্স্যাক্টলি, এটা একদম অন্য রকমের একটা ব্যাপার। হ্যাঁ, এই লেকটা বলিভিয়ার খুব একটা হাই অ্যাল্টিপ্লেনো রিজিয়নের মধ্যে এই লেকটা পড়ে। এখানে কতগুলো লেক আছে, যেটা বলিভিয়া এবং চিলি বর্ডারটা অ্যাকচুয়ালি খুব মানে হাইটে, আমাদের এই টিবেটিয়ান প্লেটুর মতনই প্রায় হাইট, অনেকটা উঁচু। এবং সেখানে অলমোস্ট প্রচন্ড ঠান্ডার জায়গা, এবং খুব একটা কিছু থাকে না। তো সেখানে এই এই লেকটা খুব মজার একটা, কারণ এই লেকের মধ্যে দেখো যে এই যে লাল দেখতে পাচ্ছ নিচে যে জিনিসগুলো রয়েছে, এগুলো সব হচ্ছে অ্যালগি। এই ও অ্যালগি আচ্ছা। গুলোকে মানে অ্যালগি গুলো খাওয়ার জন্য এখানে প্রচুর ওই ফ্ল্যামিঙ্গো আর কি, জেমস ফ্ল্যামিঙ্গো প্রচুর আসে। এবং সেই ফ্ল্যামিঙ্গো গুলোকে তুমি দূরে যদি দেখো, মানে আদার সাইড অফ দ্য শোর তুমি যদি দেখো, প্রচুর ডটস দেখতে পাবে। বিশেষ করে খুব হ্যাঁ, হ্যাঁ, পাহাড়টা হ্যাঁ। জল যেখানটা মিট করছে, এটা এটা দেখবে প্রচুর ডটস। এটা বড্ড ছোট ছবিটা সাইজ বলে হয়তো দেখা যাচ্ছে না ভালো মতন, কিন্তু ইট ইজ কাইন্ড অফ অল আর ফ্ল্যামিঙ্গোস। এবং সেই ফ্ল্যামিঙ্গোস বাঁ গুলো দিকে কিন্তু বিশেষ এটাই করে আমি খাচ্ছে। আমার ফোন থেকেও দেখছি, ইনফ্যাক্ট ছবিটাকে এনলার্জ করে। হ্যাঁ, দেখো তাহলে বুঝতে হ্যাঁ, পারবে ঠিক যে ঠিক। ওখানে প্রচুর ফ্লেমিঙ্গো রয়েছে, এবং তারা এইটা খেতে আসে। এবার যেটা হয় এইটা সকালবেলা বা রাত্রিবেলায় কিন্তু এটা নর্মাল, এটা এরকমই থাকে, তোমার দেখে একটা নর্মাল লেক মনে হবে, নীল জল। কিন্তু হ্যাঁ, যত বেলা বাড়ে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেটা হয়, এই ধরনের পাহাড়ি মানে মালভূমি, যেগুলো তিব্বত বা আমাদের এই হিমালয়, সব জায়গাতেই আমরা দেখেছি এটা হয়, সেটা হচ্ছে যে পাহাড়ের দুপুরের পরে হাওয়া চলে, খুব জোরে হাওয়া চলতে শুরু করে। তো এই যে হাওয়া চলতে শুরু করে যখন, এবং তার সঙ্গে যখন সূর্য ওঠে, সূর্য হুম, উঠলেই এই অ্যালগি গুলো নিজেদের পজিশন চেঞ্জ করে। এরা এখন শুয়ে আছে তো তখন সোজা হয়ে যায়, এবং তারপর আচ্ছা, যখন সেটা জোরে হাওয়া দেয়, তখন ওটা জলের মধ্যে ঘুরপাক খেতে থাকে। হ্যাঁ, এবং আচ্ছা। পুরো জলের মধ্যে পাকিয়ে যায়, পাকিয়ে গিয়ে পুরো জলটাকে লাল একটা তৈরি করে আর কি। মানে সেটা একটা কমপ্লিট একটা রেড কালার নিয়ে আসে আর কি, যেটা এই যে দেখো, দেখলে বুঝতে পারবে। দূরে যেটা আবার দেখতে পাচ্ছ, এই সামনে এখন তুমি যেগুলো দেখছো ওই ইয়েগুলো, ফ্লেমিঙ্গো গুলো, ডট গুলো, ওরা সবাই সামনে বসে আছে। আর দূরে দেখো যেগুলো, ওই পুরো রংটা, ওই রংটা কিন্তু হচ্ছে ওই লেকটার এখন। মানে এটা হচ্ছে দুপুরবেলা, তো দেখে বোঝার উপায় নেই যে এটা সকালবেলার ওই লেকটা। এই খুব ইন্টারেস্টিং মানে আর সত্যি মজার। ভাবা যায় না, মানে প্রকৃতির রং, প্রকৃতির বৈচিত্র্য, তার সঙ্গে কোনোভাবেই পাল্লা দেওয়া সম্ভবই নয়। কি অপূর্ব সত্যি। লাগুনা ভার্দে, বর্ডার অফ বলিভিয়া অ্যান্ড চিলি, কি অদ্ভুত রং। অদ্ভুত রং, সত্যি খুব অদ্ভুত রং। এইটা হচ্ছে, এটা তুমি যেটা সামনে কোন দেখতে পাচ্ছ, একটা মাউন্টেন যেটা দেখতে পাচ্ছ কোন শেপ, ওটা হচ্ছে মাউন্ট লিকাঙ্কাবুর। ওটা খুব বিখ্যাত একটা ইয়ে ছিল, ভলক্যানো ছিল, এখন এক্সটিংক্ট। কিন্তু এই লেকটা তৈরি করাতে ওর অনেক ভূমিকা আছে, তবে এই পুরো রিজিয়নটাতে প্রচুর ভলক্যানো আছে, এবং সেই ভলক্যানো গুলো অ্যাকচুয়ালি এই লেকটা ক্রিয়েশনে সাহায্য করেছে। এবং আচ্ছা। ভলক্যানোর যে ভলক্যানো থেকে যে সমস্ত মল্টেন রক, এবং তার থেকে যে প্রচুর মিনারেল এর মধ্যে হুম। মিশেছে, সেই মিনারেল গুলোর জন্যই এর এই কালার অদ্ভুতভাবে চেঞ্জ হয়, এবং নানা ধরনের জিনিস চেঞ্জ করতে থাকে আর কি। এবং তার সঙ্গে এরকম একটা একদম কি বলবো, মানে একটা কন্ট্রাস্টিং একটা ব্যাকগ্রাউন্ড, দুটো মিলিয়ে উইথ দিস কালার। এটাকে বলা, এই লেকটার একটা অদ্ভুত নাম আছে, এই লেকটাকে বলা হচ্ছে যে আহ, মানে ইট উড বি, ইট ইজ কল্ড অ্যাজ, মানে ধরো যে যেরকম একটা লেককে, মানে এই 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 পার্টিকুলার লেকটা ধরো যদি বলা, মানে ওরা ওরা যেটা নাম করে সেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট কন্ডিশনটাকে যদি আমি কনসিডার করি, যে মানে এরকম একটা অদ্ভুত আহ, প্রচন্ড ভলক্যানিক রিজিয়ন, কোনো রকম গাছপালা নেই, একদম একটা অ্যারিড জায়গা তার মধ্যে তৈরি হয়েছে, সেটা কনসিডার করলে, হ্যাঁ, তো ওরা ওরা এটাকে বলে যে দিস দিস মানে Laguna Verde have been cited as an example of how a lake on Mars would have evolved. মানে আচ্ছা, মার্সের মধ্যে একটা লেক তৈরি হলে কেমন দেখতে হতো বা হতে পারতো, সেইটা সেই কিন্তু এই পার্টিকুলার ইয়েটা দেখায় আর কি। বুঝতে পেরেছো তো? সেই। সেটা খুব খুব ইন্টারেস্টিং। এবং এরপরেই হচ্ছে চিলির বর্ডার, এটা ক্রস করলে বলিভিয়া প্রায় শেষ এখানে, এরপরে ক্রস আচ্ছা, করলেই, লিকাকাপুর ক্রস করলেই আমরা চিলিতে ঢুকে পড়বো। আচ্ছা। সত্যি বিশ্ব ভ্রমণ হয়ে গেল। আহ
আমাদের মোটামুটি শেষ গল্পের শেষ তবকে আমরা চলে এসেছি দক্ষিণ আমেরিকাতেই ব্রাজিলের একটি ব্রাজিলের বিচ অত্যন্ত বিখ্যাত। আমি জানি না এটা উচ্চারণটা ঠিক করছি কিনা, বড় সুন্দর কোপাকাবানা বিচ, রিও ডি একদম জেনেরিও, রাইট? একদম একদম ঠিক বলেছো। কোপাকাবানা বিচ, এটা বোধহয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিচের মধ্যে একটা, কোপাকাবানা বিচ। এবং এই রিও ডি জেনিরো হচ্ছে একটা শহর, যে শহরটা মেইনলি কি বলবো, খুব খুব লাইভলি একটা শহর, যেটা প্রায় 24 ঘন্টাই জেগে থাকে, বিয়ারলি 2-3 ঘন্টা বাদ দিয়ে। রাত্রি 4টে-5টে থেকে হয়তো আস্তে আস্তে ঠান্ডা হয়, এবং আবার 7:30-8টার মধ্যে নর্মাল রুটিন স্টার্ট করে। তো এই যে মাঝখানটার সময় যখন সূর্য উঠছে আটলান্টিকের ওপর দিয়ে, তখন ওর ওই প্রথম আলো ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের ওপর পড়ছে। তা আমরা সেদিনকে ঠিক করেছিলাম যে আমরা আর এই রাত্রে ঘুমোবো না, আমরা সারা রাত ঘুরেছিলাম ব্রাজিল সেদিন, এই মানে রিও সেদিনকে। তো দেখছিলাম যে রিও কত মানে লাইভলি, এই যে জায়গাগুলো দেখছো না, যে বিচটা, বিচটা প্রচন্ড সুন্দর, প্লেন চওড়া, বিরাট বড় একটা বিচ। এবং এই বিচের মধ্যে থেকেই কিন্তু প্রচুর পেলে, রোনাল্ডো, রোনাল্ডিনো এরা তৈরি হয়েছে, ঠিক আছে, মানে নাম্বার অফ প্লেয়ার্স। এবং আমরা দেখছিলাম ওখানে মাঝখানে মাঝখানে এই এর মধ্যে একটা পার্টিশন করে, ছোট ছোট পার্টিশন করে, ছোট ছোট ফুটবল ফিল্ড বানিয়ে সেখানে লোকজন খেলছে, এবং এই আচ্ছা, পুরোটা খেলা হচ্ছে, এবং সেটা কিন্তু অনেক রাত অব্দি। চারিদিকে লাইট লাগানো আছে, রাত্রিবেলা ফুটবল খেলা হচ্ছে, মানে কি কি অদ্ভুত একটা দৃশ্য। হ্যাঁ, আমরা দেখলাম যে দেখিয়ে দেয়, দেখতে থাকি, দেখতে 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 ওরা দেখলাম ওই মানে রাত্রি আস্তে আস্তে সব, যখন সকাল হচ্ছে তখন ওরা চলে গেল। তো আচ্ছা। তারপর বিচটাকে আমরা ফাঁকা দেখতে পেলাম। আমার খুব ইচ্ছে ছিল এই বিচটাকে ফাঁকা ছবি তুলবো, যে কোপাকাবানা বিচ যে বলছি সেটা ছবি তুলবো, কিন্তু সেটা অসম্ভব এই সময় অবধি না জেগে যেখানে থাকবে। এত লোকজন থাকে সেখানে ফাঁকা থাকাটা একটা মানে বিরল অভিজ্ঞতা আর কি। বিরল অভিজ্ঞতা, সেটাই বলছি, আমরা সেটা দেখেছিলাম পুরো রাত্রিটা ওখানে বসে জেগে থেকে। অনেকে বলে রিও ডি জেনিরো একটু আনসেফ শহর, কিন্তু আমাদের কিছু মনে হয়নি, মানে উই ফেল্ট সেফ কমপ্লিটলি, যদিও আমরা কিচ্ছু সঙ্গে না নিয়ে গিয়েছিলাম, অনলি ক্যামেরা ছিল সাথে, বাট আর কিচ্ছু ছিল না। তো আমি ওই দিয়ে ক্যামেরা, তখন আমরা এই কিছু ছবি তুলি। তো তার মধ্যে এইটা খুব পছন্দের ছবি আমার, কারণ এটা মানে রিও যে জাগছে, মানে রিও ইজ রাইজিং, রিও তো ঘুমোয় না, কিন্তু রিও জাগে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, রিও যে জাগছে, সেই জাগার মুহূর্তের ছবিটা খুব বিরল। তো সেটা তোলা তুলেছিলাম বা তোলার চেষ্টা করেছিলাম আর কি, এইটা ওই ছবিটার মাধ্যমে আর কি। ভালো, খুব খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল। হ্যাঁ, এবং আমাদের আজকে খুব ততটাই ইন্টারেস্টিং অভিজ্ঞতা হলো সেই চায়নার ইয়েলো রিভার থেকে শুরু করে ইতিহাস ভূগোলের পাতা। এবং এটা সত্যি মনে হচ্ছিল যে আমরা যে নিরস কত কিছু পড়ি, যেগুলো পড়তে সেই ভাস্কো ডা গামার কেপ অফ গুড হ্যাঁ, হোপ হোক, কি ম্যাগেলান স্ট্রেট হোক, কি আর্কটিকে কি হয়, কি অমুক কি হয় তমুক কি হয়, পুরো জিনিসটার মধ্যে কত রোমাঞ্চ রয়েছে, কত একটা আম, সত্যি একটা নতুন না দেখা জগতের একটা হাতছানি রয়েছে। সেটা শুধুমাত্র বইয়ের পাতায় থেকে যায় বলে পুরো জিনিসটা কত আনইন্টারেস্টিং লাগে, কি ঠিক ঠিক, নিরস লাগে আর কি, শুষ্ক কাষ্ঠং লাগে। কিন্তু একদম ঠিক। তুমি যেটা বললে সেই স্কুলের পড়াশোনার থেকে হয়তো উদ্বুদ্ধ হয়ে সমস্ত জায়গাগুলোকে, ইতিহাস ভূগোলকে একদম চোখের সামনে দেখে চলেছো এত বছর ধরে, এবং আরো নিশ্চয়ই অনেক বাকি আছে, আরো নিশ্চয়ই অনেক পরিকল্পনা হওয়া আছে। আহ, মনটা বড় অন্যরকম হয়ে গেল। এরকম একটা অভিজ্ঞতা তো সচরাচর হয় না। এবং গুগল করলে ছবি দেখতে পাওয়া যায়, বা হয়তো কোনো ফটোগ্রাফির বই কোথাও একটা কফি বুক মতো, কিছু কফি টেবিল বুক মতো রইলো, সেখানে দেখতে পাওয়া যায়। কিন্তু যিনি ছবি তুলেছেন এবং তার কাছে শুধু পুরো জিনিসটা শোনা মানে সেই ছবিগুলোর মধ্যে অ্যাকচুয়ালি প্রাণ প্রতিষ্ঠা হয়। সো ইটস নট অনলি এ বিউটিফুল স্কাই অর মাউন্টেন অর হোয়াট এভার, সেই সেই ছবি, তার সময়, তার প্রেক্ষিত, সে আশপাশে যে মানুষগুলো রয়েছেন, তার ইমোশন, সবটা নিয়ে একটা ছবিগুলো জীবন্ত হয়ে ওঠা। আর এই ব্রাজিলের শেষ ছবিটা, সমুদ্র তট এবং ব্রাজিল জেগে উঠছে প্রথম সূর্যের আলোতে, সেটার প্রেক্ষিতে আমার একটা দুটো লাইন মনে পড়ছে। সেই দুটো লাইন বলে আপাতত আমাদের অধিবেশন এখানে শেষ করছি। শুনিল সাগরে শ্যামল কিনারে, দেখেছি পথে যেতে তুলনাহীন রে
শুনিল সাগরের শ্যামল কিনারে, দেখেছি পথে যেতে তুলনাহীন রে, তুলনাহীন রে। আমার মনে হয় তুলনাহীনা কোনো মানুষ নয়, কোনো নর বা নারী নন। তুলনাহীনা হচ্ছে সব থেকে প্রকৃতি, যার প্রকৃতই কোনো তুলনা হয় না আর কি বেসিক্যালি। তো আমাদের অধিবেশন, আমাদের বক্তব্য তো এখানেই শেষ। এবার আমাদের বস সঞ্চালক সঞ্চালিকা নীলাঞ্জনা দি কি বক্তব্য সেটা একটু শুনতে হবে। আমার বক্তব্য হচ্ছে আমি পুরোপুরি বাক্যহারা। কৌশিক দা, সৌনক, তোমরা দুজনেই তোমাদের স্বাভাবিক কাজের বাইরে এসে আমাদের এই আয়োজনের জন্য এতটা সময় দিলে। ব্যক্তিগতভাবে হয়তো তোমাদের দুজনের কারোর সাথেই আমার ধন্যবাদের সম্পর্ক নয়, কিন্তু বিশ্ববিনার পক্ষ থেকে তোমাদের আন্তরিক ধন্যবাদ। কৌশিক দা, তুমি তোমার ছবিগুলো দেখালে, তার পেছনের গল্পগুলো বললে। সৌনক, তুমি সঞ্চালনার কাজটা করা ছাড়াও কৌশিকদার এই বিপুল ছবির ভান্ডার থেকে আজকের অনুষ্ঠানের জন্য গুটি কয়েক ছবি বাছার যে ভীষণ দুরূহ কাজটা, সেটা করেছো আমার সাথে। তো কি বলবো বলো, তোমাদের দুজনেই কাছে, মানে দুজনের কাছেই আমার অসীম কৃতজ্ঞতা। আর আজকে যারা আমাদের এই আড্ডা গল্প শুনলেন, ছবি দেখলেন সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তাদেরকে অনেক ধন্যবাদ। এই মানুষ ভ্রমণে আপনারা আমাদের সাথী হলেন। আমাদেরকে জানাবেন, লিখে জানাবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে, কৌশিকদার কোনো ছবি নিয়ে কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আমরা ওর কাছে পৌঁছে দেব। আর কি আশা করছি, আবার পৃথিবী কোনো একদিন মানুষ ভ্রমণের পরিবর্তে সশরীরে বিশ্ব ভ্রমণের জন্য উন্মুক্ত হবে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনি করে ঘুরিব দূরে বাহিরে, আর তো গতি নাহি রে মোর, নাহি